আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন অনিশা দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও রায়বেড়িয়ার আতঙ্ক। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, অনিশা দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও রায়বেড়িয়ার আতঙ্ক। কয়েকদিন কাজের চাপে তারানাথের কাছে যাওয়া হয়নি। কিশোরী গেছে অফিস ট্যুরে, দুদিন আগেই ফিরেছে। তারানাথের কাছে না গেলে মন ঠিক হয় না, যেন জীবন থেকে সমস্ত আনন্দ উবে গেছে। তার কাছ থেকে ঘটনা না শুনলে যেন ভালোই লাগে না। তাই কিশোরীর সাথে কথা বলে আমি ঠিক করেছিলাম রবিবার বিকালে তারানাথের বাড়ি যাব। রবিবার বিকালে আমি তারানাথের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ধর্মতলাগামী ট্রাম থেকে নেমে রাস্তার মোড়ে দেখি কিশোরী সেন দাঁড়িয়ে সিগারেট টানছে। আমাকে দেখে কিশোরী সিগারেট ফেলে হাতে থাকা প্যাকেট দেখিয়ে বলল, এই দেখো ভাজা, দেখেছো তেলে ভাজা নিয়ে নিয়েছি। তারানাথের আড্ডায় তেলে ভাজা ছাড়া আসরও ঠিক জমে না। আমি মুচকি হেসে বললাম, সেটা ঠিকই বলেছ, সত্যিই তাই। তারানাথের আড্ডায় তেলে ভাজা খেতে খেতে রোমহর্ষক গল্প শোনা এক আলাদা ধরনের আনন্দ। যেন গল্পের ভৌতিক আবহ আর তেলে ভাজার ঝাঁঝ মিলে একটা অদ্ভুত স্বাদ তৈরি হয়। দুজনে মটলেনের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। রাস্তার ধুলো, হালকা গরম বাতাস, দূরের ট্রামের হালকা শব্দ, সব মিলিয়ে উত্তেজনা যেন বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যখন সেই পুরনো সাইনবোর্ড ঝোলানো বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, এই পাসিং শোয়ের কথাটা শেষ করবার আগেই কিশোরী হেসে বলল, আরে আমি এখানে এসেই প্রথমে ওটা কিনেছি। দরজার দিকে এগোলাম। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারানাথ নিজেই দরজা খুলে দিলেন। তারানাথ আমাদের দেখে বলে উঠলেন, আরে এসো এসো, আমি জানতাম যে আজকে তোমরা আসবেই। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এটা শুধু আজকের নয়, আগেও অনেকবার এমন হয়েছে। আমরা আসার আগেই তারানাথ জেনে যায় যে আমরা আসব। তারানাথকে জিজ্ঞাসা করলে হেসে বলে, আমার ইষ্ট দেবতার আশীর্বাদে আমি আগে থেকেই অনেক কিছুই জানতে পেরে যাই, বুঝলে। আমরা ভিতরে ঢুকে তক্তপোষের ওপর বসলাম। ঘরের মধ্যে ধূপধুনোর মৃদু গন্ধ ভেসে বেড়াচ্ছে। দেওয়ালের কোণে দেবী মূর্তি। সব মিলিয়ে ঘরে ঢুকতেই শরীরে হালকা কাঁপন ধরল। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি তো আগে থেকেই অনেক কিছু জেনে যান, এ আর নতুন কি? সে সবই আমার গুরুদেব আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদের ফলেই সম্ভব। আমি হাতে রাখা তেলে ভাজার প্যাকেটটা তারানাথের হাতে দিলাম। তিনি বললেন, তোমরা বসো, আমি এগুলো চারির কাছে দিয়ে আসি। এই বলে তারানাথ ভিতরে চলে গেলেন। ভিতরে চারির মিষ্টি গলার টুকরো টুকরো আওয়াজ শোনা গেল। দিন বাবা, আমি সাজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে আমাদের সামনে তক্তপোষে বসলেন। বসতেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিল। সেটা দেখে তারানাথ হেসে বললেন, তোমরা তো অনেকদিন পর এলে, তা কাজের খুব ব্যস্ততা বুঝি? হ্যাঁ, কাজের চাপে আর আপনার কাছে আসা হচ্ছিল না। তবে আজ না এলে না মনটা ঠিক মানত না, তাই চলে এলুম। তোমরা ঠিক সময়ই এসেছো। এই কয়েকটা দিন আমার নিজের জীবনে অনেক পুরনো স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে। আজ তোমাদেরকে একটা ঘটনা বলবো, তবে মনে রেখো, এটা কিন্তু নিছক গল্প নয়, আমি নিজে তার সাক্ষী। ঠিক তখনই চারি ভিতর থেকে তেলে ভাজা দিয়ে মুড়ি মেখে তিনজনের জন্য নিয়ে এলো, সঙ্গে ধোঁয়া ওঠা গরম চা। কিশোরী সেটা দেখে আনন্দে বলে উঠল, আহ, গরম চায়ের সঙ্গে তেলে ভাজার মজাই আলাদা। আমি হেসে বলে উঠলাম, ঠাকুরমশাই আপনি বলুন, কোন ঘটনার কথা বলতে চাইছেন বলুন। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে জ্বালালেন।
একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, সে এক আজব কাহিনী। আমার জীবনে এমন জিনিস দ্বিতীয়টি দেখিনি আমি। যাক, অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত তারানাথ তান্ত্রিকের কাহিনী। তারানাথ সিগারেটের শেষ টান মেরে বলা শুরু করলেন। ঘটনাটা বছর 15 আগের। আমি তখন ঘোরতর সংসারী। বাড়ির কাজবাজ, বাজারহাট, ঘরে বসে হাত দেখা, মুখ দেখে ভাগ্য নির্ণয়, কুষ্ঠি বিচার, যজমানের বাড়ি টাড়ি যাওয়া ইত্যাদি তো রয়েছেই। তবে জানো, আমার ভিতরে কোথাও একটা ভবঘুরে মন কিন্তু আজীবন রয়ে গেছিল। মাঝে মাঝে ইচ্ছে হতো কাজের ভিড় ছেড়ে কোথাও উধাও হয়ে যাই। তাই বলে এটা ভেবো না যে আমি সংসারকে ভালোবাসি না। তবে তার চেয়েও বড় একটা নেশা আছে, অজানা কিছু দেখতে পাওয়ার নেশা। আর সেই নেশা একবার চেপে ধরলে আমি নিজেকে থামাতে পারি না। সেবারেও থামাতে পারলাম না। সারাদিনের কাজকর্ম সেরে সন্ধেবেলায় বাড়ির বারান্দায় বসে আমি আরাম করে হুঁকো ধরেছিলাম। হাতে কুষ্ঠি, মনটা তাতে ডুবে আছে। এমন সময় হঠাৎ করাঘাতের শব্দ। প্রথমে মনে হলো হয়তো পাশে কারো, আবারও জোরে ঠক ঠক করে আওয়াজ হলো। কুষ্ঠি থেকে চোখ তুলে চমকে তাকালাম। এমন সময় বাইরের দরজার ওপার থেকে গম্ভীর স্বরে ডাক এলো, কেউ আছেন? এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? কেউ কি আছেন? অপরিচিত কণ্ঠে যেন এক ধরনের অস্থিরতা মিশে আছে। তা বার দুই কয়েক ডাকার পর আমার স্ত্রী রান্নাঘরের দিক থেকে বেরিয়ে এসে বলল, কে ওখানে? কি চাই? বাইরের লোকটি এবার খানিক বিনয় নিয়ে উত্তর দিল, মা, এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? লোকটির গলায় অদ্ভুত ভদ্রতা, কিন্তু সাথে যেন লুকোনো তাড়াহুড়োও ছিল। গিন্নি দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন, ওখানে বসুন। উনি একটু ব্যস্ত আছেন, এখনই আসছেন। এই বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। আর আমি তখনও কুষ্ঠির পাতায় চোখ রেখে ভেবে চলেছি, এই অচেনা লোক আমার খোঁজ করছে কেন? কুষ্ঠির অঙ্ক মেলাতে মেলাতে হুঁকোর ধোঁয়াটা শেষ হলো। আমি পাতাগুলো গুটিয়ে রেখে ধীরে ধীরে উঠলাম। তারপরে বারান্দার কোণে বসে থাকা অচেনা অতিথির দিকে এগোলাম। লক্ষ্য করলাম লোকটি একা আসেনি, তার পেছনে দাঁড়িয়ে আছে আরো দুজন লোক। প্রথমজন তরুণ, বয়স ওই 20-25-এর বেশি নয়, লম্বাটে গড়ন, গায়ে রোদে পোড়া রং, পরনে ধূসর ধুতি আর মলিন জামা, চোখ বড় বড় করে খোলা, ঠোঁট শুকনো, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মনে হলো যেন যাত্রাপথে নয়, ভেতরে জমে থাকা আতঙ্কই তাকে ক্লান্ত করে তুলেছে। আর দ্বিতীয়জন বয়স্ক, বয়স 70-এর কাছাকাছি, পাতলা চুল সাদা হয়ে গেছে, মুখে ভাঁজ, গায়ের রং চাপা, চোখে তীক্ষ্ণতা আছে, তবে তার মধ্যেও এক অদ্ভুত অস্থিরতা ফুটে উঠেছে। মুখের রেখায় ভয় গেঁথে আছে, ঠোঁট কাঁপছে সামান্য। আর এই ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি, কিন্তু মুখে বয়সের রেখা যেন 70-এর মতো। কপাল জুড়ে ভাঁজ, চোখের কোণে অদ্ভুত ক্লান্তি, তবে দৃষ্টিতে এক অদম্য কর্তৃত্ব। গায়ের রং খয়েরি, রোদে পোড়া, গালে পাতলা দাড়ি, সাদা আর কালোর মিশ্রণ, পরনে ধূসর ধুতি আর কালচে মলিন পাঞ্জাবি, পায়ে পুরনো চামড়ার জুতো, কাঁধের উপর ঝুলছে মোটা কাপড়ে মোড়া থলে। আমি দাঁড়াতেই লোকটি হাত জোড় করে নম্রভাবে প্রণাম জানালো। তারপর ধীর স্বরে বলল, আমি রাঘবেন্দ্র চৌধুরী, রাইবেরিয়া গ্রামের মোড়ল। একটা বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি ঠাকুরমশাই। আমাদের গ্রামে সর্বনাশ নেমে এসেছে ঠাকুরমশাই। তার কণ্ঠে ভদ্রতার সাথে সাথে এক ধরনের ভারী দায়িত্ববোধও টের পাওয়া গেল, যেন গ্রামকে বাঁচানোর ভারটাই তার কাঁধে। আমি বেশ অবাক হয়ে গেলাম। রায়বেড়িয়া নামটা কানে আসতেই থমকে দাঁড়ালাম। এ গ্রাম তো এখান থেকে অনেকটাই দূরে,
পথে শ্মশান, জঙ্গল, নদী পেরিয়ে তারপর যেতে হয়। এমন জায়গা থেকে এই সন্ধেবেলায় কেউ যদি আমার দাওয়ায় এসে দাঁড়ায় তবে বুঝতে হবে যে তারা ভালোই বিপদে পড়েছে। আমার মনে হলো ছোটখাটো কোনো বিপদ নয়, নিশ্চয়ই কোনো অস্বাভাবিক বিপদ নেমে এসেছে গ্রামে। না হলে গ্রামের মোড়ল সঙ্গে লোকজন নিয়ে এত দূরে এসে আমার দ্বারস্থ হতেন না। তাদের তিনজনকে বারান্দার আলো আঁধারিতে বসে থাকতে দেখে বুকের ভেতরে কৌতূহলের সঙ্গে একটা অদ্ভুত শীতলতা বয়ে গেল। মনে হলো যেন ওদের মুখে আতঙ্কের যে ছাপ আমি দেখছি তা কোনো সাধারণ বিপদের জন্য কিন্তু নয়, এর পেছনে অন্য কিছু আছে। আমি ধীরে ধীরে সামনে বসা ভদ্রলোকের দিকে তাকালাম। তারপর শান্ত গলায় বললাম, কি হয়েছে মোড়ল মশাই? নিশ্চয়ই কোনো গুরুতর ঘটনা ঘটেছে, তাই না? তাই তো এই সময় এত দূর থেকে এই অধমের কাছে এসেছেন। আমার কথায় তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। কিছুক্ষণ নীরবে বসে রইলেন। চারপাশের বাতাস তখন একেবারে ভারী হয়ে উঠেছে। বারান্দার আলোতে দেখলাম ওনার কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। ঠোঁট সামান্য নড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। মনে হলো ভেতরে ভেতরে উনি নিজের কথাগুলো গুছিয়ে নিচ্ছেন। হয়তো কোথা থেকে শুরু করবেন, কিভাবে বলবেন সেটাই ভাবছেন। তার পাশে বসা তরুণটি বড় বড় চোখে আমার দিকে চেয়ে আছে, যেন আমি তার শেষ ভরসা। আর বয়স্ক গ্রামবাসীটা ভ্রু কুঁচকে স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে। তাদের মুখের আতঙ্কই প্রমাণ করছে যে কথাগুলো সহজ কিছু নয়। মোড়ল রাঘবেন্দ্র গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করল, এই গ্রামটা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে টিকে আছে। আমি যখন হাল ধরি তখনও সব ঠিকঠাকই ছিল। খরা, মড়ক এলেও সব কিছু সামলেছি। কিন্তু গ্রামে কয়েক মাস আগে থেকে অদ্ভুত সব বিপদ নেমে আসতে লাগলো। এমন বিপদ যেটার কোনো উত্তর আমরা খুঁজেই পাচ্ছি না। কি বিপদ? মোড়ল রাঘবেন্দ্র কপালের ঘাম মুছল। গলা যেন একটু কেঁপে উঠল, তবুও বলতে শুরু করল, হঠাৎ করে একের পর এক গ্রামবাসীর মৃত্যু হচ্ছে। মৃত্যু? কিভাবে? তারা কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছে। আত্মহত্যা করছে মানে? আমাকে একটু খুলে বলুন তো সবটা। আমাদের গ্রামের উত্তর দিকে একটা পুরনো পুকুর আছে। চারপাশে বাঁশঝাড়, আর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছে একটা বিরাট অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছের নিচেই একের পর এক মৃত্যু ঘটছে। প্রথমে ভেবেছিলাম সাধারণ ব্যাপার এটা, কিন্তু যত দিন গড়ালো ততই বুঝলাম এটা সাধারণ ব্যাপার নয়। আমরা কেউ এর কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঘাবড়াবেন না, আমার সবটা খুলে বলুন, কি সমস্যা হচ্ছে? মোড়ল রাঘবেন্দ্র বলল, আমাদের গ্রামের এক খেটে খাওয়া মানুষ দুলাল, বয়স বেশি হয়নি, ওই 30-এর কাছাকাছি হবে। মাটির মানুষ ছিল, হাসি খুশি স্বভাব। মাঠে দিনমজুরি করত, সন্ধ্যায় আবার বন্ধুদের সঙ্গে আড্ডা। তার সংসারও ঠিকঠাক ছিল, একজন বউ আর ছোট্ট এক ছেলে। ওর জীবনে দুঃখ বলতে কিচ্ছু ছিল না। ঘটনার শুরু হলো হঠাৎ করেই। দুলাল অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সামান্য জ্বর, আমরা ভেবেছিলাম হাওয়া বদলের অসুখ। কিন্তু সেই জ্বর তো কাটলই না, বরং শরীর শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। চোখের তলায় গাঢ় কালো দাগ, খাবার মুখে যেত না। সারাদিন যেন অদ্ভুত এক বাতিকের মতো চুপচাপ বসে থাকত। কোনো চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার তো দেখানো হয়েছিল, হাকিমও এসেছিল। সবাই একই কথাই বলল, রোগ নেই অথচ শরীর যাচ্ছে ভেঙে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মাঝরাতে দুলাল বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ের ওই অশ্বত্থ গাছটার দিকে চেয়ে থাকত। তার বউ বলে তার চোখে তখন নাকি অদ্ভুত এক শূন্যতা থাকত, যেন গাছটা তাকে ডাকছে।
এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গেল দুলাল। ঘরে শুয়েছিল, কিন্তু ভোরবেলা তার বউ ঘুম থেকে উঠে দেখে বিছানা একেবারে ফাঁকা। সারা গ্রাম হুলস্থুল করে খুঁজল, কিন্তু পাওয়া গেল না। ভোরে গ্রামের লোকজন দৌড়ে এলো, আমিও ছুটে গেলাম। অশ্বত্থ গাছের ডালে ঝুলছে দুলালের দেহ। ঠোঁটে জমে আছে অদ্ভুত এক হাসি। প্রথমে মনে হয়েছিল শান্ত, কিন্তু কাছে গিয়ে দেখি মুখটা কেমন অস্বাভাবিকভাবে টান টান হয়ে আছে, যেন শেষ মুহূর্তে ভয় দেখে জমে গেছে। গলার দড়ির দাগ গভীর, আর বুকে হাতে কোথাও যেন আঁচড়ের দাগ, যেন নখ দিয়ে খামচে ধরেছিল। দুলালের চোখ আধ খোলা, ভিতরে আতঙ্ক জমে আছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এটা আত্মহত্যা নয়? মোড়ল রাঘবেন্দ্র মাথা নাড়ল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। চারপাশের নিস্তব্ধতা তখন আরো ঘন হয়ে এলো। মোড়ল রাঘবেন্দ্র কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন স্মৃতির ভেতর থেকে বেরোতে পারছিলেন না। তারপরে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, দুলালের মৃত্যুর পরেই তো গ্রামটা যেন পাল্টে গেল। সন্ধ্যা নামলেই ঘরে ঘরে দরজা জানালা সব বন্ধ। কেউ আর সাহস করে পুকুর পাড়ে যায় না। অথচ ওই সময়েই ঘটল দ্বিতীয় মৃত্যু, রতনের। রতন দুলালের থেকেও শক্ত সামর্থ্য। বয়স ওই 25-26 হবে। নদীতে নৌকা চালাতো, মাছ ধরত, সাঁতার জানতো গ্রামের সবচেয়ে ভালো। হাসি খুশি, একটু বাউন্ডুলে বলা যায়। তার চরিত্রে ভীরুতা বলে কিচ্ছু ছিল না। সে থেমে গিয়ে গলা নিচু করে বলল, কিন্তু দুলালের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই রতনও অসুস্থ হয়ে পড়ল। প্রথমে জ্বর, তারপরে শরীর ভেঙে পড়া, তার চোখের তলায় কালো দাগ পড়তে লাগলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাতের বেলা রতন ঘুম থেকে উঠে জানলার ধারে দাঁড়িয়ে থাকতো ওই পুকুরের দিকে চেয়ে। তার মা একদিন দেখে ফেলেছিল, ভয়ে আঁতকে উঠেছিল, কারণ রতনের ঠোঁটে তখন ওই অদ্ভুত হাসিটা লেগেছিল। সে কণ্ঠ ভারী করে বলল, পরের দিন সকালে খবর এলো পুকুরে একটা দেহ ভাসছে। গিয়ে দেখি রতন। জলে ভিজে ফুলে গেছে শরীরটা, কিন্তু মুখটা অদ্ভুতভাবে কষে আছে। ঠোঁটে একই রকমের অস্বাভাবিক হাসি, চোখগুলো একেবারে খোলা, কিন্তু চাহনিতে ভয় জমে আছে। আর গলার চারপাশে লালচে আঁচড়, বুকেও দাগ। মনে হচ্ছিল জলে নামার আগে কেউ ওকে নখ দিয়ে চেপে ধরেছিল। আমি শিউরে উঠলাম। তাহলে এবারও আত্মহত্যা? মোড়ল তিক্ত হাসি দিল। কেউ এইভাবে কেন আত্মহত্যা করবে? এমন মানুষ যার জীবনে কোনো দুঃখ ছিল না, যে মাকে ভাইকে নিয়ে আনন্দে থাকতো, সে কি নিজে গিয়ে জলে ডুবে মরতে পারে? না 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 না, এর পেছনে অন্য কিছু একটা কারণ আছে বলে গ্রামবাসীরা মনে করছে। রতনের মৃত্যুর পর গ্রামে গুজব ছড়ালো। কেউ বলল পুকুর পাড় অভিশপ্ত, কেউ বলল অশ্বত্থ গাছে ভূতেরা বাস করে। কিন্তু সবাই একমত হলো, যা কিছু ঘটছে তা সব ওই জায়গায়। তারপর এলো হরিপদের পালা। এক সকালে ভোরের আলো ফোটার আগে চিৎকার উঠল। ছুটে গিয়ে দেখি অশ্বত্থ গাছের শিকড়ে দড়ি দিয়ে ঝুলছে হরিপদ। তার দেহটা কেমন কুঁকড়ে আছে, যেন শেষ মুহূর্তে প্রচণ্ড লড়াই করেছে। বুকের উপর লম্বা নখের আঁচড়, বাহুতে গভীর দাগ, গলার দড়ি শক্ত করে বাঁধা। কিন্তু মনে হচ্ছিল
ওটা নিজের হাতে বাঁধা নয়, বরং কেউ টেনে তুলেছে। আর মুখটা যেন জমে আছে আতঙ্কে, চোখ বড় বড় করে খোলা, ভেতরে ভয় গেঁথে আছে, অথচ ঠোঁটে আবারও সেই শয়তানি হাসিটা। এগুলো সবই পুকুর আর গাছের কাছে ঘটছে। মোড়ল রাঘবেন্দ্র হাত জোড় করে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, 3 জন পুরুষের দেহেই একই রকম চিহ্ন, নখের আঁচড়, মুখে আতঙ্ক আর ঠোঁটে সেই অস্বাভাবিক হাসি। আমরা বুঝে গেছি এটা কোনো সাধারণ আত্মহত্যা নয়, কোনো অদৃশ্য শক্তি কেবল পুরুষদের টেনে নিয়ে যাচ্ছে। এই সব ঘটনার পর গ্রামের মানুষ তো সারাক্ষণ আতঙ্কেই আছে। রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও ঘরের বাইরে যেতে গ্রামের মানুষজন ভয় পাচ্ছে। সবার কথা ওটা অশরীরীর কাজ। বেশ কয়েকটা পুজো করানো হয়েছে ঠাকুর মশাই, এতেও তো ফল কিছু হয়নি। তারা আত্মহত্যা করছে নাকি কেউ করছে, না কি সব ঘটছে কিছুই বুঝতে পারছি না। এই জন্য নিরুপায় হয়ে আপনার কাছেই ছুটে এসেছি ঠাকুর মশাই। আপনি এখন এতগুলো মানুষের ভরসা। মোড়ল মশাই এতটা বলে থামলেন। ওর কণ্ঠে তখন ভয় আর ক্লান্তির মিশ্রণ। শব্দগুলো শেষ হলেই ঘরে একটা চাপা নীরবতা নেমে এলো। চায়ের কাপে থাকা চায়ের ধোঁয়া মিশে গিয়েছে বারান্দার ছোট্ট বাতির কাঁটা আলোয়। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনের মধ্যে অদ্ভুত এক টান লেগে আছে। ঘটনাটা সত্যিই বড়ই অদ্ভুত। মোড়লের কথাগুলো যতই ভাবি ততই মনে হয় এগুলো কেবল মানুষের কল্পনা চিত্র নয়, কোনো বাস্তব দানবীয় টান এখানে কাজ করছে। তবে মানুষের পক্ষে ওই কাজ করা সম্ভব কিনা এই কথাও উড়িয়ে দেওয়া যায় না। মাঝে মাঝে মানুষের হাত থেকেই এমন নৃশংস কাণ্ডও ঘটে। তবুও একে একে 3 জন পুরুষকে একভাবে আক্রান্ত হতে দেখলে সন্দেহ তো জাগে যে এখানে শুধুই মানব কর্মের কথা নয়। আমি সোজা হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তাহলে যারা মারা গেছে সবাই কি পুরুষ? মোড়ল রাঘবেন্দ্র মশাই গোঁফ টেনে মাথা নিচু করে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, সবাই পুরুষ। তার কণ্ঠে আবারও সেই হাহাকার ছিল। আমি সামান্য মৃদু কণ্ঠে বললাম, আর এখন গ্রামে কেউ কি অসুস্থ? ওই কথায় মোড়ল রাঘবেন্দ্র আচমকা পাশে বসা এক তরুণের দিকে ইঙ্গিত করলেন। যুবকটা মাথা নাড়িয়ে হাত দুটো লুকিয়ে বসে আছে, চোখে আলগা কাটা আতঙ্ক। মোড়ল বুঝিয়ে বললেন, ও শশাঙ্ক, ওর দাদা এখন অসুস্থ ঠাকুর মশাই। এছাড়াও গ্রামে বেশ কিছু জন অসুস্থ রয়েছে, তাই তো আগে আপনার কাছে আমি ছুটে এসেছি। আমি শশাঙ্কর দিকে তাকিয়ে দেখলাম, তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে শুরু হওয়া কালচে ভাবটা পরিচিত চেহারার ওপরে অদ্ভুতভাবে ভাঁজ ফেলেছে। তার হাতে কাঁপন আছে, কিংবা কাঁপছে, নতুবা চেয়ে থাকা। আমি নিশ্চিত করে বলতে পারতাম না, কিন্তু ওর গলায় যে কণ্ঠ, বস্তুত ওর দাদার দুরবস্থা কি আরও এক প্রমাণ যে ওই অভিশাপ এখনো সক্রিয়। হঠাৎ আমার আবেগ জাগ্রত হলো। গ্রামটা যদি সত্যি এমন অচেনা টানে রোগাক্রান্ত হয় তাহলে সময় নষ্ট করা চলবে না। আমি বললাম, বেশ, আমাকে গিয়ে একবার দেখতে হবে সবটা। আচ্ছা মোড়ল মশাই, বলছি এত রাতে আপনারা এখানে এসেছেন কিভাবে? মোড়ল রাঘবেন্দ্র মুখ তুলে আমার দিকে তাকালো, কণ্ঠে ক্লান্তি কিন্তু ভরসার সুর। ঘোড়ার গাড়ি করেই এসেছি ঠাকুর মশাই। বিকেলের দিকেই রওনা দিয়েছিলাম। গ্রামের 2 জন ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। অন্ধকার পড়ার আগেই পৌঁছানোর তো আশা ছিল, কিন্তু পথে একাধিকবার গাড়ি থামাতে হয়েছে। শ্মশান পেরোতে, জঙ্গল পেরোতে ঘোড়াও ভয় পাচ্ছিল।
তাই আস্তে আস্তে এই সময় হয়ে গেল। আমি কাল ভোরে বের হব, আপনি ওদের সঙ্গে যান এবং গ্রামের লোকেদের বলবেন আশঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হবেন না। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সত্যটা বের করে আনতে। তিনি বলে উঠলেন, আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই ঠাকুর মশাই। আমাদের সম্পূর্ণ বিশ্বাস একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। মোড়ল রাঘবেন্দ্রর চোখে কৃতজ্ঞতার অশ্রু উঁকি দিল, তবে ভয়টা ছিল ঠিক ততটাই অটল। শশাঙ্ক একটু টলমল করে মাথা তুলল, যেন ওর ভেতরেও আশা ও আশঙ্কা উভয়ই জেগে উঠেছে। রাতের অন্ধকারে পুকুর পাড় ও অশ্বত্থ গাছের যে ম্লান সুর ছড়িয়েছে তার কখনো সহজে মুছে যাবে না, কিন্তু এখনই আমাকে সেখানে নামতে হবে। ওরা আমাকে ভরসা করেছে। ওনারা বেরিয়ে গেলেন। ঘোড়ার গাড়িতে মোড়ল, শশাঙ্ক আর বাকি লোকগুলোকে তুলে দিয়ে আমি ধীরে ধীরে ফিরে এলাম ঘরে। সেই সময় মনে হচ্ছিল এই রাত্রিটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে। একসাথে এতগুলো পুরুষের পরপর মৃত্যু, কি যে হচ্ছে রায়বেড়িয়ায় কে জানে। আমার মনে প্রশ্নের পর প্রশ্ন জমছিল, কিন্তু উত্তর একটাও মিলছিল না। এতটা বলেই তারানাথ থামলেন। ঘরের ভেতরে নীরবতা নেমে এলো। কিশোরী হঠাৎ সামনের দিকে ঝুঁকে উঠল। ঠাকুরমশাই, আপনি কি কিছু আন্দাজ করেছিলেন? তারানাথ মৃদু হাসলেন। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে জ্বালালেন। ধোঁয়ার ভিতরে গলা নামিয়ে বললেন, আন্দাজ অনেক কিছুই করেছিলেন, কিন্তু কিছুই নিশ্চিত হয়ে বুঝতে পারছিলেন না। আমি তখন এক দৃষ্টে তাকিয়ে রয়েছি তার দিকে। ঘরের বাতাসে আবার সেই ধূপের মৃদু গন্ধ ভেসে আসছে। তারানাথের কণ্ঠ নীরবতাকে ভেঙে দিল। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার ছিল, ওই পুকুর আর অশ্বত্থ গাছের মধ্যে লুকিয়ে আছে রহস্য। ওইখানেই যেতে হবে, না হলে সত্যিটা কিন্তু ধরা দেবে না। পরের দিন ভোরবেলায় রায়বেড়িয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। শ্রাবণ মাসের ভেজা সকাল, আকাশে কালো মেঘের স্তূপ, মাঝে মাঝে টুপটাপ করে বৃষ্টি ঝরে পড়ছে। পথে কোথাও মাঠ ডুবে আছে জলমগ্ন হয়ে, আবার কোথাও কাদায় পা ডুবে যাচ্ছে। চারিদিকে ভিজে মাটির গন্ধ, কাদায় মিশে আছে শ্যাওলার গন্ধ। দূরে ভেসে আসছে ব্যাঙের ডাক। ঝোপঝাড়ের আড়াল থেকে মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে। ঘোড়ার গাড়ি টলতে টলতে যতই গ্রামের দিকে এগোচ্ছিল, ততই একটা অস্বাভাবিক নীরবতা আমাকে ঘিরে ধরছিল। সাধারণত এই সময়ে গ্রামে ধান কাটা বা গরুর হাঁক ডাক শোনা যায়, কিন্তু এখানে কিছুই নেই। মানুষজন যেন নিজেরাই নিজেদেরকে আড়াল করে রেখেছে। সন্ধে নামতে না নামতেই আমি রায়বেড়িয়ায় পৌঁছালাম। আকাশে লালচে আলো আর কালো মেঘ একসাথে মিশে গিয়ে অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। গ্রামে ঢুকতেই আমার মনে হলো যেন আমি কোনো জনবসতিপূর্ণ জায়গায় নয়, বরং শ্মশানের পুরীতে ঢুকে পড়েছি। এক একটা কাঁচা রাস্তা জনহীন, কেবল বাতাসে টাটকা মাটির গন্ধ। দু একটা ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু জানলা দরজা সব বন্ধ। কোথাও একটা চাপা শিষ্কার গন্ধ যেন লুকিয়ে আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে এগোচ্ছিলাম। হঠাৎ একটা পুকুর পাড়ের সামনে এসে দাঁড়াতেই শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। জল কালো, যেন কালি মিশে আছে। চারপাশে বাঁশ ঝাড়, আর পশ্চিম প্রান্তে বিশাল একটা অশ্বত্থ গাছ। গাছের শেকড়গুলো পুকুরের গা ঘেঁষে নেমে গেছে, যেন হাত বাড়িয়ে কাউকে টেনে নিতে চাইছে। আশেপাশে কোনো শব্দ নেই, কোনো পশু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে না, যেন পুরো শ্মশানপুরী মনে হচ্ছে। সেই অস্বাভাবিক স্তব্ধতায় দাঁড়িয়ে থাকা যেন বুকের ভেতর শীতলতা অনুভব করলাম। আমি তখনই বুঝলাম যে এই জায়গাটা অভিশপ্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শির দাঁড়াবে কাঁপুনি নেমে গেল।
মনে হচ্ছিল অদৃশ্য কারোর চোখ পিঠে গেঁথে আছে। বাতাসহীন সন্ধ্যাতেও অশ্বত্থ গাছের পাতাগুলো আস্তে আস্তে দুলছে। ঘাড় নাড়িয়ে চারপাশে দেখলাম, কিন্তু কাউকে দেখা গেল না। তবুও অস্বস্তিটা তীব্র হয়ে উঠেছিল। অবশেষে পা বাড়ালাম মোড়লের বাড়ির দিকে। রাস্তার দুপাশে কয়েকটা কুঁড়ে ঘর দেখা গেল, দরজা শক্ত করে বন্ধ। কোথাও কোনো ছেলে ছোকরা খেলা করছে না, কোনো নারী উঠোনে নেই। গ্রাম যেন হঠাৎ সব জীবন্ত ছায়া গুটিয়ে নিয়েছে। এই নিস্তব্ধতায় প্রমাণ দিচ্ছিল কতটা আতঙ্ক গ্রামটাকে গ্রাস করেছে। মোড়লের বাড়ি গ্রামটার একেবারে মাঝ বরাবর। মোড়লের বাড়ি দূর থেকেই আলাদা করে বোঝা যায়। অন্য সব খড়ের চালা আর টালিঘরের মাঝখানে একেবারে প্রাচীনকালের জমিদারি বাড়ির মতো দাঁড়িয়ে আছে। মোড়লের বাড়ির ফটকের সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল দুজন লেঠেল দাঁড়িয়ে আছে লাঠি হাতে। তাদের মুখভঙ্গি থমথমে, চোখের দৃষ্টি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দুজন নিজেদের মধ্যেই চাপা স্বরে কথাবার্তায় ব্যস্ত। মনে হচ্ছিল ভয়ের কথা বলছে কিংবা কোনো গোপন কিছু। আমি গলাটা খাঁকারি দিয়ে বলে উঠলাম, মোড়ল মশাই আছেন বাড়িতে? কথা থেমে গেল সঙ্গে সঙ্গে। লেঠেল দুজন চমকে আমার দিকে তাকালো। কিছুক্ষণ নিঃশব্দে আমার চেহারা খুঁটিয়ে দেখে একজন সন্দেহ ভরা গলায় বলল, আপনি কে? কোথা থেকে আসছেন? আমার নাম তারানাথ। আপনাদের মোড়ল মশাই আমাকে ডেকেছেন। শোনা মাত্রই তাদের মুখে এক ধরনের স্বস্তি ফুটে উঠল। তবুও পুরোপুরি ভরসা পেল কিনা বোঝা গেল না। তাদের মধ্যে বয়সে বড়জন বলল, আপনি দাঁড়ান, আমি ভেতরে খবর দিয়ে আসছি। সে লাঠি হাতে ভিতরে চলে গেল। অন্যজন ফটকের গাছের গুঁড়ির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এক ধরনের অস্থিরতা। আমার দিকে না তাকিয়ে যেন নিজেকেই সে বোঝাচ্ছে, আজকাল কারোর ওপর ভরসা নেই। কে জানে কোন ছায়া কার ঘাড়ে চেপে বসবে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। চারপাশে গুমোট নিস্তব্ধতা। দূরে শেয়ালের ডাক ভেসে আসছে। বাতাস থেমে গেছে। মনে হচ্ছিল এই ফটকের ভেতরেই যেন কোনো অশুভ ভার জমা আছে। কিছুক্ষণ পর ভেতর থেকে লেঠেলটা ফিরে এলো, আর তার পিছনে ধীর পায়ে আসছিল মোড়ল রাঘবেন্দ্র। মাথার চুল পাকা, মুখে গভীর রেখা, তবু চোখে সেই প্রাচীন কর্তৃত্ব। আমাকে দেখে এক মুহূর্তেই মুখটা তার উজ্জ্বল হয়ে উঠল। এসেছেন ঠাকুর মশাই? মোড়লের গলায় যেন স্বস্তির নিঃশ্বাস। আমি চিন্তায় ছিলাম আপনি আসবেন কি আসবেন না। এই দুর্দিনে আপনার আগমন আমার জন্য তো আশীর্বাদ। তিনি এগিয়ে এসে আমার হাত ধরলেন। কাছে আসতেই তার শরীর থেকে একটা অদ্ভুত ক্লান্তির গন্ধ পেলাম, যেন বহু রাত ঘুমহীন কাটিয়েছেন। আমাকে বারান্দার ভেতরে নিয়ে গিয়ে বললেন, ভেতরে আসুন। আজ আপনাকে আমাদের গ্রাম শুধু অতিথি নয়, রক্ষাকর্তা হিসেবেই দেখছে। ফটকের বাইরে লেঠেলেরা আবার আগের মতো দাঁড়িয়ে গেল, কিন্তু তাদের চোখে তখনও সেই আতঙ্কের ছায়া রয়ে গেল। মোড়ল রাঘবেন্দ্র আমাকে সঙ্গে নিয়ে লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেন। পা রেখেই বুঝলাম এই বাড়ির প্রতিটা ইঁট যেন চাপা দুঃখ আর আতঙ্কে ভিজে আছে। আঙিনাটা বিশাল, মাঝখানে শুকনো তুলসী মঞ্চ, এক কোণে ভাঙা খড়ের গাদা। মাটির উপর এখানে ওখানে জল জমে আছে। বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ করছে। দুপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। আমাকে দেখে তারা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, যেন অপরিচিত কারোর দিকে তাকাতেও ভয় পাচ্ছে তারা। তাদের চোখের তলায় ঘুমহীনতার ছাপ, ঠোঁট শুকনো, মুখে আতঙ্কের রেখা স্পষ্ট। আমরা সোজা বাড়ির দালানের দিকে এগোলাম। বাড়িটা বেশ বড়, 2 তলা 2 চালা ছাদ, লম্বা বারান্দা। দেওয়ালের রং মলিন হয়ে গেছে। একসময় হয়তো জমিদারি ঐশ্বর্যের ছাপ ছিল, কিন্তু এখন কেবল শূন্যতা আর ভয়াবহ নিস্তব্ধতা। বারান্দার খুঁটিতে মাকড়সার জাল।
আর খড়খড়ি দেওয়া জানলাগুলো শক্ত করে বন্ধ। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার মতো একটা শিরশিরে অনুভূতি গায়ে এসে লাগলো। অন্দরমহলে আলো কম, কেবল কেরোসিন লণ্ঠনের ক্ষীণ আলোয় চারিদিক ম্লান হয়ে আছে। দেওয়ালের এক কোণে পুরনো পিতলের প্রদীপ, সামনে তুলসী পাতা আর গঙ্গা জল রাখা। ঘরের মেঝেতে লালচে খড়িমাটির আস্তরণ, কোথাও ফাটল ধরা। মোড়ল আমাকে নিয়ে বসার ঘরে এলেন। ঘরটা লম্বাটে, মাঝখানে কাঠের পুরনো তক্তপোষ, দুপাশে বাঁশের মোড়া। দেওয়ালে ফ্রেমে বাঁধানো কয়েকটা ছবিতে ধুলো জমে গেছে। কারো ছবি অস্পষ্ট আর কারোর মুখ ফিকে হয়ে গেছে। বাতাসে একটা গুমোট গন্ধ, আর্দ্রতা আর পুরনো ধূপের মিশ্রণ। আমি বসতেই মোড়ল দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই হলো আমার বাড়ি ঠাকুর মশাই। গ্রাম জুড়ে ভয় এমনভাবে ছড়িয়েছে, এখন আর কারো মুখে কোনো হাসি নেই। লোকজন দিনরাত আতঙ্কে আছে। আমার নিজের বাড়ির মানুষই বাইরে বেরোতে ভয় পাচ্ছে। আমি চুপ করে চারপাশে তাকালাম। বড় বাড়ি হলেও প্রতিটা কোণে ফাঁকা ফাঁকা শূন্যতা যেন কথা বলছে। বুঝতে পারছিলাম এই বাড়ি শুধু একটা বাসস্থান নয়, বরং পুরো গ্রামের আতঙ্কের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ভেতরে ঢুকতেই সারা বাড়ি যেন হঠাৎ নড়ে চড়ে উঠল। রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের শব্দ, বারান্দায় পেতলের থালা ধোয়ার ঝনঝনানি, চাকর চাকরানীদের ব্যস্ত পায়ের শব্দ। মোড়লগিন্নি তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। আমাকে দেখে হাত জোড় করে বললেন, ঠাকুর মশাই, আপনি আসবেন শুনেই আমরা যেন প্রাণ ফিরে পেয়েছি। পথের ধুলো মেখে এসেছেন, আগে হাত মুখ ধুয়ে নিন, তারপর ভাত রাঁধা হচ্ছে, গরম গরম খাবার খেয়ে তবে বিশ্রাম নেবেন। পলাশ, এই পলাশ, ঠাকুর মশাই এসেছেন, তাড়াতাড়ি আয়। ভিতর দিক থেকে ছুটতে ছুটতে এলো একটা তরুণ, বয়স ওই 20-22, গায়ে সাদা ধুতি আর কাঁধে গামছা। হাঁপাতে হাঁপাতে এসে ভদ্রভাবে হাত জোড় করল সে। আগে আগে দেখেছেন গিন্নিমা? হ্যাঁ রে, ঠাকুর মশাইকে ভেতরের ঘরে নিয়ে যা, জল দিয়ে হাত মুখ ধোয়ার ব্যবস্থা কর। খাটে সাদা চাদর পাতা আছে তো? হয়েছে গিন্নিমা, সব ঠিকঠাক করে রেখেছি। বাবু চলুন। আমি হালকা মাথা নেড়ে সায় দিলাম। সে হাতে লণ্ঠন তুলে নিল আর সামনের পথ দেখাতে লাগলো। হাঁটার ভঙ্গিতে যেন সামান্য তাড়া, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় লুকিয়ে আছে। মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছে, যেন অন্ধকারে কিছু অচেনা ছায়া আছে কিনা খুঁজছে। দেওয়ালের রং উঠে গেছে, স্যাঁতস্যাঁতে দাগে আর্দ্রতা জমে আছে। মাটির মেঝে কাদায় ভিজে চটচট করছে। পায়ের শব্দে যেন ফিসফিস আওয়াজ উঠছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় দেওয়ালের কয়েকটা পুরনো তৈলচিত্র চোখে পড়ল। একদিকে রাজসভার দৃশ্য, সোনালি ফ্রেম ভাঙা, ছবির মুখগুলো অস্পষ্ট। কারো হাসি মনে হয় হঠাৎ দুষ্টু ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। আরেক কোণে গুরুগম্ভীর এক মহিলার ছবি। চোখ দুটি আঁধারে ঝিলমিল করছে বলে মনে হলো। তার দৃষ্টি যেন বারান্দার অন্ধকার ভেদ করে আমাকেই লক্ষ্য করছে। কোথাও আবার বড় শিকল ঝোলানো আছে দেওয়াল থেকে। হয়তো এককালে প্রদীপ ঝোলানো হতো সেইখানে, এখন শুধু মরিচা পড়ে গেছে। স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে মিশে আছে পুরনো কাঠ আর ধূপের গন্ধ। একটা ভারী ভৌতিক আবহ ছড়িয়ে দিচ্ছে। পলাশ আস্তে গলায় বলল, এইদিকেই বাবু, মোড়ল মশাই আপনার জন্য ঘর ঠিক রাখতে বলেছিলেন। বারান্দার শেষে পৌঁছে সে একটা ভারী কাঠের দরজা খুলল। দরজার কবজা কড়কড় করে উঠল, যেন দীর্ঘদিন খোলা হয়নি। এই ঘরেই বিশ্রাম করবেন বাবু। ভেতরে ঢুকেই চারিদিকে চোখ বোলালাম। ঘরটা খুব একটা বড় নয়, তবে গুছিয়ে রাখা হয়েছে। কোনায় কাঠের খাট, তাতে সাদা ধূপ দুরস্ত চাদর বিছানো, মাথার দিকে লাল বালিশ, পাশে মশারির খুঁটি বাঁধা।
দেওয়ালের এক কোণে মাটির আলমারি, তার উপর পিতলের কলসি আর মাটির গ্লাস রাখা রয়েছে। জানলার খড়খড়ি শক্ত করে বন্ধ, তবুও বাইরে থেকে বৃষ্টির টুপটাপ শব্দ ভেসে আসছে। লণ্ঠনের আলোয় ঘরটা আধো অন্ধকার। দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে নড়ে উঠছে, কোথাও লম্বা ছায়া মানুষের মতো, কোথাও আবার মাকড়সার জালের আকারে। আমি খাটে বসতেই ভৌতিক নিস্তব্ধতা আরো ঘনীভূত হলো। বাইরে থেকে কেবল ব্যাঙের ডাক আর বাতাসে পাতা দুলে ওঠার শব্দ। পলাশ লণ্ঠনটা খাটের পাশে রেখে বলল, বাবু আপনি আরাম করুন, খাবার হলে আমি নিজেই এসে ডেকে দেব। আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম। পলাশ দরজা টেনে বন্ধ করতেই ঘরটা একেবারে গুমোট অন্ধকারে ডুবে গেল। মনে হচ্ছিল এই শূন্যতার ভেতরেই কোনো অদৃশ্য চোখ নিঃশব্দে আমাকে লক্ষ্য করছে। পলাশ দরজা টেনে চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ নিস্তব্ধ ঘরে বসে রইলাম। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ, তার সঙ্গে মাঝে মাঝে শিয়ালের দূরের হুক্কা হুয়া ডাক। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা দেওয়াল, প্রতিটা ছায়া যেন ভয় আর অশুভতার ভারে দম বন্ধ করে রেখেছে। হঠাৎ দরজায় কড়া নাড়া হলো। বাবু খাবার তৈরি হয়েছে, চলুন। আমি উঠে দাঁড়ালাম। পলাশ লণ্ঠন হাতে নিয়ে পথ দেখাতে লাগলো। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে এবার বুঝলাম পুরো বাড়ির ভেতরে যেন এক অদ্ভুত সাড়া পড়ে গেছে। রান্নাঘরের দিক থেকে হাঁড়ি পাতিলের শব্দ ভেসে আসছে। কোনো চাকরানি কণ্ঠ উঁচু করে বলছে, এই কে কোথায় আছিস রে? বাজাটা নিয়ে যা, দেরি হচ্ছে তো। বারান্দার পাশ দিয়ে যেতে যেতে দেখলাম দুজন তরুণ চাকর মাটিতে বাটি গুছিয়ে নিচ্ছে, আরেকজন টেবিলে সাদা কাপড় বিছোচ্ছে। বাতাসে ভেসে আসছে ভাতের গরম গন্ধ, সঙ্গে ভাজাভুজির টকটকে ঝাঁঝ। আমাকে আঙিনার এক কোণে বড় কাঠের টেবিলের সামনে নিয়ে আসা হলো। টেবিলটা সাদা কাপড়ে ঢাকা, তার উপর ঝকঝকে কাঁসার থালা সাজানো। প্রতিটি থালার পাশে কাঁসার গ্লাসে জল আর কয়েকটা কলা পাতাও রাখা। উপরে বাঁশের খুঁটিতে ঝোলানো লণ্ঠন টিম টিম করে জ্বলছে। আলো খাবারের উপর পড়ে চিকচিক করছে। মোড়ল গিন্নি নিজেই সামনে এসে দাঁড়ালেন, মুখে ম্লান হাসি, কিন্তু চোখে অদ্ভুত ক্লান্তি। কিন্তু তবুও অতিথি আপ্যায়নে কোনো ঘাটতি রাখতে চান না। আসুন বাবা, বসুন। গরম গরম ভাত রাঁধা হয়েছে, ডাল তরকারি সব সাজিয়ে রেখেছি। আজ মাছও ভাজা হয়েছে, একটু চেখে দেখবেন। তিনি ইশারা করতেই একজন চাকর এসে আমার সামনে থালা নামিয়ে দিল। গরম ভাত চাপিয়ে দেওয়া হলো, পাশে ধোঁয়া ওঠা ডাল, আলু ভাজা আর শুক্তো রাখা হলো। কিছুক্ষণের মধ্যেই আরেকজন চাকর এসে গরম কড়াই থেকে নামানো মাছ ভাজা দিয়ে গেল। সাবধানে বাবু, খুব গরম। আমি আসনে বসলাম। টেবিলের এক পাশে মোড়ল নিজেও বসলেন। তিনি বললেন, আমাদের খাবার সাদা মাটা ঠাকুর মশাই, তবে আন্তরিকতা আছে। আপনাকে যত্ন করতে পারাটাই তো আমাদের শান্তি। আমি ভাতের প্রথম গ্রাসটা মুখে দিতেই অনুভব করলাম বাড়ির প্রতিটি চোখ যেন আমার দিকেই তাকিয়ে আছে। রান্নাঘরের আড়াল থেকে, বারান্দার ছায়া থেকে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে। মনে হচ্ছিল আমি শুধু অতিথি নই, আমি তাদের শেষ ভরসা। আপনাদের যত্নই যথেষ্ট মোড়ল মশাই, এই ভরসাটাই বড় কথা। মোড়ল গিন্নি চুপচাপ মাথা নাড়লেন। তিনি আরেকটু তরকারি এগিয়ে দিতে দিতে বললেন, খেয়ে নিন বাবা। খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গে টেবিলের চারপাশে নিস্তব্ধতা আরো ঘনীভূত হলো। বাড়ির সবাই যেন চুপচাপ অপেক্ষা করছে আমি কখন কথা বলা শুরু করি আর কি বলি। খাওয়া শেষ হতেই মোড়ল গিন্নি সবার দিকে তাকিয়ে ইশারা করলেন। চাকর চাকরানিরা নিঃশব্দে থালা সরিয়ে নিল। টেবিল গুছিয়ে আবার আঙিনার কোণে মিলিয়ে গেল। বারান্দার ওপরে ঝোলানো লণ্ঠনগুলো টিম টিম করে জ্বলছিল।
তার আলোয় ঘরের ছায়া আরো গম্ভীর হয়ে উঠেছিল। মোড়ল রাঘবেন্দ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত এক গাম্ভীর্য। হাত দিয়ে আমাকে ইশারা করলেন। আসুন ঠাকুর মশাই, বসার ঘরে যাই। এই কথাটা সবাই শোনার মতো নয়। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তিনি আমাকে নিয়ে দীর্ঘ উঠোন পেরিয়ে এক প্রশস্ত ঘরে এলেন। ঘরের মাঝখানে বড় কাঠের টেবিল, দুপাশে মোড়া। দেওয়ালে টাঙানো আছে প্রাচীন তৈলচিত্র। কোনোটায় জমিদারদের সভা বা কোনোটাতে শিকারের দৃশ্য। ছবিগুলোর রং মলিন, মুখগুলো অস্পষ্ট, তবে অন্ধকারে মনে হচ্ছিল তারা যেন জীবন্ত হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা বসতেই মোড়লগিন্নি নিঃশব্দে লণ্ঠনটা টেবিলের মাঝখানে রেখে চলে গেলেন। ঘরের ভেতরে শুধু টিমটিমে আলো আর বাইরের ঝিঁঝি পোকার ডাক। মোড়ল গলাটা খাঁকারি দিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলেন। ঠাকুর মশাই, আমাদের এই বাড়ি, এই গ্রাম সবই বহু পুরনো। আমার পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। এই গ্রাম এক সময় ছিল খুব সমৃদ্ধ, মানুষ শান্তিতে ছিল, কিন্তু সেই শান্তি অনেক বছর আগেই ভেঙে গেছে। আমাদের বংশের সঙ্গে জড়িয়ে আছে একটা কালো ইতিহাস। তিনি থামলেন। চোখে অদ্ভুত ছায়া নেমে এলো। কালো ইতিহাস? মোড়ল গম্ভীর মুখে মাথা নাড়লেন। হ্যাঁ, গ্রামের উত্তর দিকে যে পুকুরটা আছে আর যার ধারে ওই অশ্বত্থ গাছটা দাঁড়িয়ে, তার ইতিহাস খুব পুরনো। আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম সেই জায়গায় একসময় ভয়ঙ্কর কিছু ঘটেছিল। তখনও আমাদের বংশের জমিদারি চলত। পুকুর খনন হয়েছিল সেই আমলে, কিন্তু সেই খননের সঙ্গেই জড়িয়ে আছে রক্তের গল্প। রক্তের গল্প মানে? ঠাকুর মশাই, শুনেছি খননের সময় জোর করে কয়েকজন শ্রমিককে বলি দেওয়া হয়েছিল। তাদের রক্ত মিশেই নাকি সেই পুকুরের জল কালো হয়েছে। আর অশ্বত্থ গাছ, সেটা নাকি সেই বলির উপরেই দাঁড়িয়ে আছে। তখন থেকে জায়গাটা অশুভ বলেই সবাই মানত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব কথা তো চাপা পড়েই যায়। কেউ তো আর মনে রাখেনি, যতদিন না এই মৃত্যুগুলো শুরু হলো। কথা শেষ করে তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। চারপাশে নিস্তব্ধতা যেন আরো ঘনিয়ে এলো। বাইরে যেন বাতাসই থেমে গেছে। আমি জানি না এ শুধু গুজব নাকি সত্যি, কিন্তু যতবার কোনো পুরুষ ওই গাছের কাছে গেছে, যতবার কেউ পুকুরের জলে চোখ রেখেছে, ফলাফল তো আপনি জানেনই। আর এখন গ্রাম বলছে এটা কোনো অশরীরী শক্তির খেলা। কিন্তু আমি মনে করি এর পিছনে অন্য রহস্যও থাকতে পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে অভিশাপটা শুধু গল্প নয়। কাল ভোরেই আমাকে ওই জায়গাটা দেখতে হবে। মোড়ল আমার দিকে চেয়ে রইলেন। চোখের দৃষ্টিতে একদিকে স্বস্তি, অন্যদিকে অদ্ভুত ভয়। আপনি গেলে আমরা একটু আশার আলো দেখব ঠাকুর মশাই। মোড়লের মুখ থেকে ইতিহাস শুনে আমি অনেকক্ষণ নীরবে বসে রইলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। মাঝে মাঝে দূরে শিয়ালের হুক্কা হুয়া আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। অবশেষে মোড়ল মশাই উঠে দাঁড়িয়ে বললেন, এখন আপনি বিশ্রাম করুন ঠাকুর মশাই। আমি মাথা নেড়ে ঘরে ফিরে এলাম। খাটে শুয়ে পড়লাম। লণ্ঠনের ক্ষীণ আলোতে দেওয়ালের ছায়া লম্বা হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন নড়ছে, কিন্তু ক্লান্ত শরীর অবশেষে ঘুমের কাছে হার মানল। ভোরবেলা কাকের ডাক আর দূরে গরুর ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙল আমার। জানলার ফাঁক দিয়ে সকালের সোনালি আলো ঢুকছিল। বাতাসে ভেজা মাটির গন্ধ।
রাতের বৃষ্টিতে চারিদিকে আরো স্যাঁতস্যাঁতে। আমি হাত মুখ ধুয়ে বারান্দায় বেরোলাম। আঙিনায় তখন ব্যস্ততা। পলাশ বড় একটা থালা ধুচ্ছে। এক চাকর কাঠ কেটে রান্নাঘরে নিয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে তেলের গন্ধ। লুচি ভাজার টুকটুকে শব্দে চারপাশে যেন খিদে জাগানো ঘ্রাণে ভরে উঠেছে। মোড়ল গিন্নি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাকে দেখে বললেন, ঠাকুরমশাই, সকালের খাওয়া তৈরি হয়েছে, আসুন বসুন দেখি। আমাকে এক কোণে কাঠের টেবিলে বসানো হলো। সামনে কাঁসার থালা, আর তার উপর গরম গরম লুচি, আলুর তরকারি, আর পাশে দই আর গুড়। দুজন চাকর থালা চামচ গুছিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা এত কষ্ট করছেন কেন? মোড়ল গিন্নি মিষ্টি হেসে বলে উঠলেন, কষ্ট নয় ঠাকুরমশাই, আপনি এসেছেন মানেই আমাদের আশা আছে অন্তত এই গ্রামটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। খাওয়া শুরু করলাম। গরম লুচি মুখে দেওয়া মাত্রই বুঝলাম এমন সাধারণ খাবারেও কত যত্ন। অথচ বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা যেন ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল সবাই আমার প্রতিটা গ্রাসের সঙ্গে প্রার্থনা করছে। খাওয়া শেষে মোড়ল ধীর গলায় বললেন, আজ আপনাকে এক বিশেষ ঘরে নিয়ে যাবে শশাঙ্ক। ও আমার সঙ্গে এসেছিল আগের রাতে। ওর দাদা অসুস্থ, মা আপনাকে দেখতে চাইছেন। খাওয়া শেষে আঙিনায় গেটে দাঁড়িয়ে দেখি শশাঙ্ক অপেক্ষা করছে। কাল রাতেই তাকে চিনেছিলাম, মোড়লের সঙ্গে এসেছিল। আজ সকালে তার মুখে ক্লান্তি আরও স্পষ্ট। গায়ে মলিন ধুতি, কাঁধে গামছা, আর চুল ভিজে একপাশে লেগে আছে। সে এগিয়ে এসে হাত জোড় করে প্রণাম করল। ঠাকুর মশাই, আমার বাড়ি খুব কাছে, মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যদি একটু আসেন। চলো শশাঙ্ক, তোমার দাদার অবস্থা দেখতে হবে। আমরা দুজনে গ্রামের ভেজা পথ ধরে হাঁটতে লাগলাম। দুপাশে বাঁশঝাড় থেকে জল টুপটাপ পড়ছে। গরুর গাড়ি দাঁড়ালো। মাটির ঘরগুলোর চাল থেকে জল গড়িয়ে পড়ছে। গ্রামের লোকজন দূর থেকে আমাদের দেখে এড়িয়ে যাচ্ছিল। কেউ কথা বলছে না, শুধু নিঃশব্দ চোখে তাকাচ্ছে। শশাঙ্ক ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, গ্রামে এখন কেউ শান্তিতে শ্বাস নিতেও ভয় পায়। সন্ধ্যা নামলে সবাই ঘরে তালা দেয়। আমার দাদার অবস্থা দেখে লোকে ভাবে ও হয়তো আর বাঁচবে না। তার গলায় অসহায়তা স্পষ্ট। আমি নীরবে মাথা নাড়লাম। কিছু দূর গিয়ে পৌঁছালাম শশাঙ্কদের বাড়িতে। মাঝারি আকারের কাঁচা মাটির ঘর, টালির ছাদে শ্যাওলা জমে আছে। সামনে ছোট আঙিনা, সেখানে মাটির হাঁড়ি উল্টে রাখা, আর একপাশে শুকনো খড়ের স্তূপ। ঘরের সামনে একটা নিম গাছ, তার ছায়ায় ভিজে মাটি কালচে হয়ে গেছে। ভেতরে পা দিতেই ভ্যাপসা গন্ধ লাগল। আদা হলুদ পোড়ার ঝাঁঝ মিশেছে ধূপের গন্ধের সঙ্গে। দেওয়ালের কোণে মাটির প্রদীপ, তেল প্রায় শেষ হয়ে এসেছে। এক বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে এলেন। সাদা শাড়ি, মাথার চুল অর্ধেক সাদা, চোখে আতঙ্কের রেখা। তবুও আমাকে দেখে হাত জোড় করে প্রণাম করলেন। ঠাকুর মশাই, আমাদের ঘরে পা দিলেন, এই আমাদের তন্নি। কিন্তু আমার বড় ছেলে, সে আর বাঁচবে কিনা আমি জানি না বাবা। দিন দিন তার শরীরটা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, ওঝা কেউই কিছু করতে পারেনি। তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন। কণ্ঠে কান্নার সুর, কিন্তু তাতে আশার এক ফোঁটাও মিশে আছে। আমি ভিতরে গেলাম। অন্ধকার কোণের ঘরে মাটির খাট, তাতে শুয়ে আছে শশাঙ্কের দাদা। শরীর হাড় সর্বস্ব, গাল বসে গেছে, চোখের তলায় গভীর কালো দাগ।
ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস কষ্টে আসছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই সে আধখোলা চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা, যেন শরীরটা শুধু খোলস, প্রাণটা কোথাও অন্যত্র চলে গেছে। সে ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন। কণ্ঠ এতই দুর্বল যে প্রায় শোনা যায় না। বুড়িমা তাড়াতাড়ি বললেন, ও আপনাকে দেখেই শান্তি পেল বাবু। রাত জেগে আমার ছেলেটা জানালার পাশে বসে থাকে, পুকুর পাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে থাকে। আমি ভয় পাই, বড় ভয় পাই। ওর চোখ দেখা যায় না কো, যেন বারবার মনে হয় কেউ ওকে ডাকছে। শশাঙ্ক হতাশ চোখে আমার দিকে তাকালো। আমরা কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। দিন রাত শুধু ওর চোখ ওই গাছটার দিকে থাকে। আমি শশাঙ্কের দাদার কপালে হাত রাখলাম। জ্বর নেই, বরং শরীর অস্বাভাবিক ঠান্ডা। দাদার ঠোঁটে মৃদু হাসি ফুটল, কিন্তু সেটা ছিল ভয়াবহ, যেন কারো অদৃশ্য ডাকে সাড়া দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম, এখানে অশুভ প্রভাব কাজ করছে। এই রহস্য বুঝতে গেলে আমাকে পুরো গ্রাম ঘুরে দেখতে হবে। শশাঙ্কের বাড়ি থেকে বেরোনোর সময় বুড়িমা হাত জোড় করে দাঁড়ালেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান, দয়া করে ছেলেটাকে বাঁচান। আমি তাকে আশ্বস্ত করলাম, আপনার ছেলেকে আমি দেখে রাখব, তবে সত্যি জানতে হলে আমাকে গ্রামটা ঘুরে দেখতে হবে। শশাঙ্ক আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি আপনার সঙ্গে যাব ঠাকুরমশাই। একা গেলে না শশাঙ্ক, আমি একাই যাব। আমি চাই গ্রামবাসী আমাকে নির্ভয় সব বলুক। তোমাদের সঙ্গে থাকলে হয়তো অনেকে অনেক কথা চিপে যাবে। শশাঙ্ক চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি একাই পথে বেরিয়ে পড়লাম। গ্রামের সরু কাদামাখা পথ, দুপাশে বাঁশঝাড়, আর মাঝে মাঝে ঘরের চাল থেকে জল টুপটাপ করে পড়ছে। লোকজন দূর থেকে আমাকে দেখে এড়িয়ে যাচ্ছিল, কেউ কথা বলছিল না। তবু আমি লক্ষ্য করলাম প্রতিটা চোখেই এক ধরনের চাপা ভয়। এক বুড়ো ধুতি পরে কাঁধে লাঠি নিয়ে বসেছিল রাস্তার ধারে। আমাকে দেখে কেঁপে উঠল। কাকা, এই গ্রামে কি হচ্ছে? এত ভয় পাচ্ছে কেন সবাই? সে চারপাশে তাকালো, যেন কেউ শুনছে কিনা। তারপর ফিসফিস করে বলল, ওই পুকুর, ওই গাছ, পুরুষ মানে শেষ। কে জানে কে বাঁচবে। তারপর আর কিছু না বলে লাঠি ঠুকে হাঁটতে শুরু করল। কিছু দূরে এক কিশোরী খড় কাটছিল আঙিনায়। আমাকে দেখে ভিতরে ঢুকে পড়ল। তবে তার মা এগিয়ে এলেন, চোখে অদ্ভুত ভয়, গলায় কাঁপন। হ্যাঁ, আমার বরকেও ডাকছিল তো বাবু। রাতে জানলার দিকে তাকিয়ে থাকতো। একদিন ভোরে দেখি খাট ফাঁকা, মানুষ নাই। তারপর পুকুরে গিয়ে খুঁজে পেলাম দেহটা। মুখে এক ভয়ঙ্কর হাসি, আর ওই হাসি আমার আজও চোখে ভাসে। তিনি আঁচল দিয়ে চোখ মুছে ভিতরে চলে গেলেন। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। গ্রামটা যেন একেবারে মরে গেছে। বাচ্চারা মাঠে খেলে না, পুরুষেরা বাড়ি থেকে বের হয় না, মহিলারা ফিসফিস করে কথা বলে, প্রতিটা মুখে আতঙ্কের রেখা। আমি হাঁটতে হাঁটতে অনুভব করলাম বাতাসে ভর করেছে এক অদ্ভুত ভাব, যেন কেউ অদৃশ্য চোখে আমার প্রতিটা পদক্ষেপ দেখছে। আমার মনে হলো সব গল্পের পথ গিয়ে মিশেছে সেই পুকুর আর অশ্বত্থ গাছের কাছে। আমি মোড়ল বাড়িতে ফিরে এলাম। মোড়লের সাথে কিছু কথা বলে ওনাকে জানিয়ে রাখলাম যে আজ রাতে একটু সতর্ক থাকতে,
আর লিটলদের বলে দিতে বললাম, বাইরে যদি কোনো অস্বাভাবিক কিছু নজরে আসে সাথে সাথে যেন আমায় জানায়। এইসব বলে নিজের ঘরে ফিরে এসে শরীরটা খাটে ফেলে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। শরীর ক্লান্ত হলেও মাথার ভেতরে দিনের সব ঘটনা ঘুরপাক খাচ্ছিল। একটু পর পলাশ এসে দরজায় টোকা মেরে বলল, ঠাকুর মশাই, খাবার সময় হয়েছে, সবাই বসে আছে। আমি উঠে পড়লাম। খাবার ঘরে গিয়ে সহজ গ্রাম্য ভাত, ডাল, ভাজা আর কিছু সবজি খেলাম। সবার মুখেই একটা চাপা ভয়, কিন্তু কেউ উচ্চস্বরে কিছু বলছে না। খাওয়া শেষ করে আবার ঘরে ফিরলাম, কিন্তু সেদিন যেন ঘুম আমাকে ছুঁয়েই দেখল না। ঘর অন্ধকার, বাইরে থেকে শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক শোনা যাচ্ছে। মন ভারাক্রান্ত হয়ে আছে, মনে হচ্ছে অশুভ কিছু একটা আসন্ন। বুকের মধ্যে চাপা অস্বস্তি। তাই আমি চোখ বুজে ধ্যান শুরু করলাম, নিজের মনকে শান্ত করতে, মনের অস্থির ঢেউগুলো থামাতে। ধ্যান থেকে উঠে দেখি গভীর রাত নেমে এসেছে। জানলা খুলতেই শীতল রাতের বাতাস আমার গায়ে এসে লাগলো। চাঁদটা আজ মেঘের আড়ালে, চারপাশে হালকা ধোঁয়াটে অন্ধকার। মোড়ল বাড়ি যেহেতু মাঝ বরাবর, এখান থেকে আশেপাশের প্রায় সব বাড়ি স্পষ্ট দেখা যায়। আমার চোখ অনিচ্ছাকৃতভাবে গিয়ে পড়ল শশাঙ্কদের বাড়ির দিকে। হঠাৎই মনে হলো একটা কালো ছায়া ভীষণ দ্রুত গতিতে ছুটে এসে বাড়িটার সামনে থেমে গেল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ পরেই দেখি শশাঙ্কর দাদা নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসছে। চাঁদের ফ্যাকাশে আলোয় ওকে চিনতে একটুও কষ্ট হলো না। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, সে যেন কোনো অদৃশ্য টানে সেই কালো ছায়ার পিছনে হেঁটে চলেছে। আমার সারা শরীরের রক্ত যেন জমে গেল। মনে হচ্ছিল এই অশুভ মুহূর্তটাই হয়তো আমি আগে থেকে আঁচ করেছিলাম। মন কাঁপতে লাগলো, বুকের ভেতরে অস্থির ঢাক বাজতে লাগলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। মোড়ল বাড়ির আঙিনায় এসে দেখি লেঠেলরা এখনো জেগে, হাতে লাঠি নিয়ে সতর্ক হয়ে পাহারা দিচ্ছে। আমাকে দেখে তারা এগিয়ে এলো। আমি দ্রুত তাদের বললাম, তোমরা দেরি করো না, মোড়ল মশাইকে নিয়ে ওই দিকে যাও, আর শশাঙ্ককে পুকুর পাড়ের দিকে যেতে আটকাও, আমি আগে যাচ্ছি। একটুও সময় নষ্ট না করে আমি ফটক পার হয়ে ছুটলাম পুকুর পাড়ের দিকে। রাতের নিস্তব্ধতা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কেবল পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ, আর দূরে এক আধটা কুকুরের হাহাকার। পুকুর পাড়ে পৌঁছেই দেখি শশাঙ্কর দাদা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অদ্ভুত আলোয় জ্বলজ্বল করছে। মনে হচ্ছিল সে সম্পূর্ণ অন্য কারোর নিয়ন্ত্রণে চলে গেছে। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। অশুভ ছায়াটাকে রুখতে হবে, নইলে শশাঙ্কর দাদাকে হারাতে হবে। মন্ত্রের প্রতিটা শব্দ বাতাসকে যেন কাঁপিয়ে তুলছিল। হঠাৎ শশাঙ্কর দাদার শরীর কেঁপে উঠল। এরপর ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল মাটিতে। ঠিক সেই সময় মোড়ল আর তার গ্রামের কয়েকজন দৌড়ে এসে পৌঁছালো। শশাঙ্ককে মাটিতে পড়ে থাকতে দেখে তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হলো। কেউ কেউ তো চিৎকার করে উঠল। আমি তখনও স্থির দাঁড়িয়ে, কপালে ঘাম ঝরছে। জানতাম এটা কেবল শুরু, আসল বিপদ এখনো বাকি। শশাঙ্কের দাদা মাটিতে অচেতন অবস্থায় পড়েছিল। আমি মাথার কাছে বসে মৃদু মন্ত্র পড়তে লাগলাম। তার বুকের ওঠানামা ধীরে ধীরে নিয়মিত হতে শুরু করল। শশাঙ্ক ও মোড়ল তাড়াহুড়ো করে এগিয়ে এলো। ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলুন, আজ রাতটা বাইরে রাখা যাবে না। দুজন লেঠেল মিলে তাকে তুলে ধরল। শশাঙ্ক কাঁদতে কাঁদতে ভাইয়ের হাত চেপে ধরে হাঁটছিল। আমরা সবাই মিলে অন্ধকার ভেদ করে মোড়লের বাড়ির দিকে চললাম। পথে শুধু লণ্ঠনের হলদে আলো, আর পিছনে পুকুরের জলে অদ্ভুত ঢেউয়ের শব্দ যেন আমাদের অনুসরণ করছিল। মনে হচ্ছিল ওখানে কেউ অন্ধকারে দাঁড়িয়ে রাগে কাঁপছে। বাড়িতে পৌঁছাতেই হুলুস্থুল পড়ে গেল।
মোড়লের গিন্নি দৌড়ে বেরিয়ে এসে আতঙ্কিত মুখে শশাঙ্কের দাদাকে দেখে কেঁদে উঠলেন। হায় গো, হায় গো, এ আবার কি হলো? এভাবে তো আর বাঁচা যাবে না, এইভাবে আর বাঁচা যাবে না। গ্রামের আরো কয়েকজন ভিড় জমালো। সবাই ফিস ফিস করে কথা বলতে লাগলো। আমি বলেছিলাম না ওই গাছটায় ভূত আছে। না রে, না রে, এটা বৈশাখীর অভিশাপ। হ্যাঁ, ঠাকুর মশাই না থাকলে আজও বেঁচে ফিরতো না। অশান্তির মধ্যে আমি দৃঢ় গলায় বললাম, চুপ করুন সবাই, ওকে আগে ভেতরে নিয়ে যান। ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর দরজা জানলা বন্ধ করবেন, আর কাউকে ওই পুকুরের ধারে যেতে দেবেন না। আমার গলায় এমন দৃঢ়তা ছিল যে ভিড় তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। শশাঙ্কের দাদাকে ভেতরে নিয়ে যাবার পর আমি ধীরে ধীরে আমার ঘরে ফিরলাম। শরীর ক্লান্ত, কিন্তু ঘুম আসছিল না। খাটে বসেই মনের ভেতরে বারবার ঘুরছিল সেই দৃশ্য, কালো ছায়া, ব্যঙ্গ হাসি আর পুকুরের জলের অদ্ভুত ঢেউ। আমি জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে গ্রামের নিস্তব্ধতা ছড়িয়ে আছে, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই একটা অশুভ ভাব অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই বাড়ির চারপাশে অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। আমি নিজের মন শান্ত করার জন্যে আবার মন্ত্র জপে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। পরের দিন সকালবেলায় গ্রামের নিস্তব্ধ পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখের সামনে পড়ল এক মন্দির। শ্যাওলা ধরা সাদা দেওয়াল, লালচে রং উঠে গেছে, তবু তার মধ্যে এক অদ্ভুত জাগ্রত ভাব। দোচালা ছাদের মাথায় কালো ধোঁয়ায় ঢাকা ত্রিশূল, দুপাশে জ্বলছে মাটির প্রদীপ। মন্দিরের চত্বর ঘিরে তুলসী আর বেল গাছ। দরজার সামনে দুপাশে বসানো পাথরের সিংহ, চোখে যেন আজও রক্তচক্ষুর ছাপ। ভেতর থেকে ভেসে আসছিল ঢাকের মৃদু আওয়াজ, ধূপের গন্ধ আর ভিজে মাটির গন্ধের সঙ্গে মিশে থাকা পচা ফুলের গন্ধ। আমি থেমে গেলাম। মনে হলো এই গ্রামে যদি কোথাও ভরসা থাকে তবে সেটা এই কালী মন্দিরেই। ভেতরে ঢুকতেই দেখি এক বৃদ্ধ পুরোহিত কালী ঠাকুরের সামনে অগ্নিকুণ্ডের পাশে বসে আছেন। দেবীর মুখ রক্ত লাল সিঁদুরে রাঙানো, বড় বড় চোখ জ্বলজ্বল করছে প্রদীপের আলোয়। চারিদিকে বেলপাতা আর ফুল ছড়ানো। পুরোহিতের গায়ে মলিন ধুতি, কপালে বড় চন্দন চিহ্ন, দাড়ি সাদা হয়ে গেছে। চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে। তিনি আমাকে দেখে ধীরে ধীরে দাঁড়ালেন, হাত জোড় করে প্রণাম করলেন। আপনি ঠাকুর মশাই? কাল রাতে মোড়ল এসে বলছিলেন আপনি আমাদের গ্রামটাকে বিপদ থেকে বাঁচাতে এসেছেন। হ্যাঁ, তবে আগে সত্যিটা জানতে হবে। সবাই বলছে মৃত্যু হচ্ছে পুকুরে আর ওই গাছের নিচে, কিন্তু হচ্ছেটা কেন এরকম, সেটা কি আপনি জানেন? পুরোহিত দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখ মুহূর্তের জন্য দেবী মূর্তির দিকে চলে গেল। হ্যাঁ বাবু, জানি, আর সেটাই আমাদের অভিশাপের মূল। তবে এ অভিশাপ ভূতের নয়, এটা মানুষের তৈরি। আপনার যদি শোনার ধৈর্য থাকে তবে আমি বলবো সেই কাহিনী। পুরোহিত গভীর চোখে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন। ঠাকুর মশাই, এই গ্রামে অভিশাপ নতুন কিছু নয়, বহুদিন ধরেই আছে। তবে সেই অভিশাপ মানে ভূত প্রেত নয়, মানুষের নিজের কাছেই এই অভিশাপ জন্মেছে। আমাদের গ্রামে অনেকেই ছিল লালসাপরায়ণ, কুৎসিত মনোভাবের। লোভ,
পরশ্রী কাতরতা আর নারীর প্রতি লালসা এসবই ধীরে ধীরে গ্রামটাকে নষ্ট করেছে। বাইরে প্রকাশ্যে কেউ কিছু বলতো না, কিন্তু পর্দার আড়ালে কত অমানবিক কাণ্ড হতো জানেন? জমি জোর করে কেড়ে নেওয়া, বিধবা মহিলাদের হেনস্থা, কারোর দুর্দশাকে উপহাস করা, এসব যেন অভ্যেসে দাঁড়িয়েছিল। এসব নিয়ে বাইরে মুখ খোলার সাহস কারো ছিল না। কারণ যে দোষী সেই আবার গ্রামের শক্তিশালী লোক। পুরোহিত এক মুহূর্ত থেমে আমার দিকে এগিয়ে এলেন। কণ্ঠ তার আরো ভারী হয়ে উঠল। আমি বলি ঠাকুর মশাই, গ্রামবাসী আজ ভয়ে আছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এই সর্বনাশের বীজ তারা নিজেরাই বুনেছে। সবার গলায় দোষ আছে, কেউ সরাসরি, কেউ নীরবে দেখে গেছে কিন্তু প্রতিবাদ করেনি। আর সেই কারণেই আগের বছর যা ঘটল সে যেন আগুনে ঘি ঢালল। বৈশাখীর মৃত্যু শুধু এক মেয়ের মৃত্যু নয়, সে ছিল এই গ্রামের পাপের মুখোশ খুলে দেওয়া। তাই আজও কেউ মুখে কিছু বলতে চায় না, কারণ সবাই জানে এই অভিশাপ মানুষেরই তৈরি। আমি গম্ভীর গলায় বললাম, তাহলে বুঝছি এই গ্রামের ভয় শুধু অশরীরীর নয়, মানুষের লালসার নিকৃষ্ট কাজের প্রতিফলনই আসল অভিশাপ। পুরোহিত মাথা নিচু করে ধীরে বললেন, ঠিক তাই ঠাকুর মশাই, ঠিক তাই। বাইরের জগৎ জানুক তা কেউ চায় না, কারণ এখানে প্রত্যেকের হাতেই কোনো না কোনো দোষের ছাপ লেগে আছে। পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে গভীর দুঃখের ছাপ। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আজ থেকে প্রায় 1 বছর আগে এই গ্রামে ছিল এক মেয়ে, বৈশাখী। ওর মাই ছিল সব। বাবা বহু আগেই মারা গিয়েছিল। দারিদ্রে ভরা সংসার হলেও মেয়েটা ছিল প্রাণবন্ত। কিন্তু যতদিন মা বেঁচে ছিলেন ততদিন ওর মাথার উপর একটা ছাতা ছিল। তারপর হঠাৎই মা মারা গেলেন, আর সেদিন থেকেই যেন গ্রামের মানুষের মুখোশ খসে পড়ল। যাদের দায়িত্ব ছিল রক্ষা করা, তারাই শুরু করল কুৎসিত কথা আর লালসার দৃষ্টি। পুরোহিতের কণ্ঠ ভারী হয়ে উঠল। তিনি অতীতের স্মৃতিচারণায় ডুব দিলেন। লোকেরা খাবার দেওয়ার নাম করে হাত বাড়াতো, সাহায্যের নামে কাছে আসত, কিন্তু তাদের চোখে ছিল না মায়া, ছিল শুধু কামনা। কেউ রাতে ওর জানলার ধারে গিয়ে দাঁড়াতো, কেউ গলির মোড়ে ফিসফিস করে বাজে কথা বলতো। গ্রামে যে নারীর মর্যাদা সবচেয়ে বেশি রক্ষিত হওয়া উচিত, তাকেই তারা কলুষিত করল। আপনি জানেন ঠাকুর মশাই, আমি নিজে একদিন দেখেছি বৈশাখী মন্দিরে এসে শুধু কেঁদেছিল, বলেছিল, মা, আমি আর পারছি না, কেউ আমাকে বাঁচাচ্ছে না। আমি শুধু তখন ওকে ভগবানের নাম নিতে বলেছিলাম, কিন্তু কে জানতো গ্রামবাসীর পাপ এত বড় হয়ে দাঁড়াবে যে ভগবানের আশ্রয়ও ওকে রক্ষা করতে পারল না। পুরোহিত গলা নামিয়ে বললেন, তারপর এলো সেই রাত। অমাবস্যা ছিল, চারিদিক অন্ধকারে ঢাকা। বৈশাখী নীরবে নিজের ঘর থেকে বেরিয়ে গেল। ভোরবেলায় পুকুর পাড়ে ভিড় জমল, আর যা দেখা গেল
আজও আমি চোখ বুঝলেই দেখতে পাই। অশ্বত্থ গাছের মোটা ডাল থেকে ঝুলছে বৈশাখীর দেহ, গলায় দড়ি, শরীর হাওয়ায় দুলছে, আর মুখে মুখে জমে আছে এক অদ্ভুত হাসি। না 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 না, ওটা শান্তির হাসি ছিল না, সেটা ছিল ঘৃণা আর প্রতিশোধের হাসি। যেন শেষ মুহূর্তেও সে এই গ্রামকে অভিশাপ দিয়ে গেছে। পুরোহিতের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন। তারপর থেকেই একে একে পুরুষেরা মরতে শুরু করলো। কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ পুকুরের জলে ডুবে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করুন ঠাকুর মশাই, সবাই সবাই পুরুষ। আপনি কি বুঝতে পারছেন না কেন? কারণ বৈশাখী মারা যাওয়ার আগে এই গ্রামকে বিশেষ করে পুরুষদের ক্ষমা করেনি। পুরোহিতের কথাগুলো যেন আমার মাথার ভেতর বিদ্যুতের মতো আঘাত করল। এতক্ষণ যেটা শুধু টুকরো টুকরো কুয়াশা ছিল, এখন যেন তার ভেতর থেকে একটা ছবি স্পষ্ট হয়ে উঠছে। আমি দেবী মূর্তির দিকে তাকালাম। অগ্নিকুণ্ডের আলোয় মা কালীর চোখ যেন জ্বলজ্বল করছে। মনে হলো তিনি নিজেই আমাকে দেখছেন কঠোর দৃষ্টিতে, কিন্তু সেই দৃষ্টির গভীরে লুকিয়ে আছে ভরসা। আমার মনে হলো দেবী যেন ইঙ্গিত দিচ্ছেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, পুরোহিতকে প্রণাম করলাম। আপনার কাহিনী অনেক কিছুই স্পষ্ট করে দিল। এখন আমাকে সেই জায়গাটা নিজের চোখে দেখতে হবে। যাও যাও ঠাকুর মশাই, তবে সাবধানে থেকো। ওই পুকুরের চারপাশে দিনের আলোতেও অন্ধকার লুকিয়ে থাকে। পুরোহিত মাথা নাড়লেন। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। গ্রামের কাঁচা পথ ধরে কিছুটা এগোতেই ভেসে এলো ভেজা মাটির গন্ধ। বাঁশ ঝাড়ের ফাঁক পেরিয়ে সামনে চোখে পড়ল সেই পুকুর। পুকুরটা বড় নয়, কিন্তু চারপাশে একটা অদ্ভুত শূন্যতা ছড়িয়ে আছে। জলের রং কালচে সবুজ, তল দেখা যায় না। চারিদিকে ঝুলে থাকা বাঁশ ঝাড়ের ছায়া পড়ে জল আরো কালো দেখাচ্ছে। হালকা বাতাস বইছে, তবু পুকুরের ওপরের জলে কোনো ঢেউ উঠছে না, যেন জমাট বাঁধা অন্ধকার। পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছে সেই অশ্বত্থ গাছ। তার মোটা মোটা শিকড় ঝুলে নেমে গেছে সরাসরি জলের মধ্যে। গাছের গুঁড়ি কালচে, যেন আগুনে পুড়ে গেছে কোনো এক সময়। শিকড়ের ফাঁক ফোকর দেখে মনে হচ্ছিল এক একটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কাউকে টেনে নিতে চাইছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর হঠাৎ অদ্ভুত এক শীতলতা নেমে এলো। মনে হচ্ছিল এই জায়গার বাতাসেই এক অচেনা মৃত্যুর গন্ধ মিশে আছে। পুকুরের ধারে একটা শুকনো কঞ্চির ডাল ভাঙার শব্দ হঠাৎ কানে এলো। আমি চমকে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু চারপাশের নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে গেল। আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগলো পুরোহিতের কথা। পুরুষেরা মরছে কারণ বৈশাখী ক্ষমা করেনি। আমি গাছটার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগোলাম। অশ্বত্থ গাছের শেকড়ের নিচে দাঁড়াতেই চারপাশের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে এলো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল কারো দম বন্ধ হয়ে আসছে, অথচ নিঃশ্বাস ফেলার জায়গা নেই। হঠাৎ আমার চোখের সামনে যেন কুয়াশার ভেতর থেকে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। প্রথমে দেখলাম দুলাল গলায় দড়ি দিয়ে ঝুলছে, জিভ অর্ধেক বেরিয়ে এসেছে, কিন্তু ঠোঁটের কোণে জমে আছে এক অদ্ভুত হাসি। চোখ আধ খোলা, তাতে আতঙ্কের ছাপ স্থির হয়ে গেছে। তার শরীরের বুক আর গলায় লালচে দাগ, যেন ধারালো নখ কেউ টেনে নিয়ে গেছে। দৃশ্যটা মিলিয়ে যেতেই পুকুরের জলে ভেসে উঠল রতনের দেহ।
পেট ফুলে গেছে, চোখ ফাঁকা, ঠোঁটে জমাট বাঁধা রক্ত। তার গলা বেয়ে নেমে এসেছে 4-5টা গভীর আঁচড়ের দাগ, যেন জল থেকে উঠে আসা কোনো অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে গেছে। তার মুখেও সেই একই ভয়ঙ্কর হাসি, যেন জীবনের শেষ মুহূর্তেও কেউ তাকে বিদ্রূপ করে গেছে। আমি কেঁপে উঠলাম। আমার চোখের সামনে আবার ভেসে উঠল আরেকজনের দেহ, চেনা নয়, হয়তো সম্প্রতি মারা যাওয়া। তার মুখ বিকৃত, ঠোঁট ছিঁড়ে গেছে, দাঁত বেরিয়ে আছে, বুকের ওপর নখের গভীর আঁচড়, আর চোখ দুটো এত বড় বড় করে খোলা, যেন মৃত্যুর আগের ভয় আজও তাড়া করছে। সব দেহেই একটা মিল, মুখে অদ্ভুত আতঙ্কের ছাপ, আর ঠোঁটে জমে থাকা বৈশাখীর সেই ভয়াবহ ব্যঙ্গ হাসির প্রতিচ্ছবি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। গাছের শেকড়গুলো জলের ভেতরে নড়ছে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল তারা যেন জীবন্ত, যেন আমাকেই ডাকছে। মাথার ভেতরে যেন আবার পুরোহিতের কণ্ঠ বাজল, এ অভিশাপ অশরীরীর নয়, মানুষের পাপের ফল। বৈশাখী ক্ষমা করেনি। আমার পা ভারী হয়ে গেল, তবু আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ জানতাম যে সত্যটা এইখানেই লুকিয়ে আছে। রাতের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো পেরিয়ে আমি যখন মোড়ল বাড়িতে ফিরে এলাম, তখন চারপাশে ভয় আর অস্বস্তির ভার যেন আরো ঘন হয়ে উঠেছে। আঙিনার মাঝখানে লণ্ঠনের আলো কাঁপছে, লেঠেলরা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু ভয়ে কাঁপা চোখ। মোড়ল চৌকিতে বসেছিলেন, কপালে হাত চেপে ধরে। আমাকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন, গলা কাঁপা সুরে বললেন, কি হলো রে? সবটা বল তো। এভাবে আর কদিন বাঁচবো? কে করছে এসব? কেন হচ্ছে এসব সর্বনাশ? আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম, গলার স্বর নামিয়ে বললাম, মোড়ল মশাই, আসল কারণটা আজ আপনাদের গোপন রাখা যাবে না। এই পুকুর পাড় বহুদিন ধরেই অভিশপ্ত। সেই জায়গায় যে মেয়েটার অকাল মৃত্যু হয়েছিল, সেই অপঘাতের পর থেকেই অশুভ শক্তি এখানে ভর করেছে। ওর আত্মা এখনো শান্তি পায়নি, তাই বারবার এই মৃত্যুগুলো ঘটছে। মোড়ল হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, ঠোঁট শুকিয়ে গিয়েছে, চোখ বড় বড়। এ অশরীরীর অভিশাপ নয় মশাই, এটা মানুষের পাপের ফল। কিন্তু তার আত্মা মুক্তি না পেলে এই গ্রাম কখনো শান্তি পাবে না। আর তার জন্য একটাই পথ আছে, ওকে শান্তি দিতে হবে, আত্মাকে মুক্ত করতে পুজো করতে হবে। মোড়ল আস্তে আস্তে চৌকিতে বসে পড়লেন, কণ্ঠে ভয় আর ভরসার মিশ্রণ। পুজো পুজো তো কেমন কেমন পুজো করতে হবে? কতটা আয়োজন করতে হবে? দেখুন, এটা সাধারণ পুজো নয়। গ্রাম জুড়ে সবাইকে এক হতে হবে। অশ্বত্থ গাছের নিচে হোম, যজ্ঞ, মন্ত্রপাঠ, অর্ঘ্য এইগুলো করতে হবে, না হলে এই আত্মা শান্তি পাবে না। পুজোতে যা যা লাগবে আপনি বলুন, আমি সবটা জোগাড় করে রাখছি। অনেক কিছুই লাগবে, আমি সব বলে দিচ্ছি। এক মুহূর্ত নীরবতা নেমে এলো। লণ্ঠনের আলোয় মোড়লের মুখের ক্লান্তি আর ভয় একসাথে খেলে গেল। অবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, যত খরচই হোক, যত আয়োজনই লাগুক, আমরা করব। গ্রামের শান্তির জন্য যদি বৈশাখীর আত্মাকে শান্তি দিতে হয়, তবে তাই হবে। তুমি আমাদের পাশে থাকবে তো? আমি থাকব, তবে মনে রেখো, এটা শুধু পূজা নয়, বিশ্বাসের পরীক্ষা। বাইরে আবার ঝিঁঝি পোকার ডাক শোনা গেল। রাতের বাতাসে যেন কারোর চাপা কান্নার প্রতিধ্বনি ভেসে এলো। আমি জানতাম সেই আত্মা তখনও মুক্ত হয়নি, কিন্তু তার শান্তির আয়োজন শুরু হয়ে গেছে। রাত গভীর, তবুও পুরো গ্রাম জেগে আছে। প্রত্যেক বাড়ির সামনে মাটির প্রদীপ জ্বলছে,
গলির মোড়ে কেরোসিন লণ্ঠনের আলো কাঁপছে। গ্রামের মানুষজন সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে, চোখে আতঙ্ক কিন্তু মনে ভরসা। আমি কি করি সেটার দিকেই তাকিয়ে আছে। আমি মাঝখানে যজ্ঞ কুণ্ড তৈরি করলাম, শুকনো কাঠ সাজিয়ে আগুন ধরালাম। অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠতেই চারপাশটা আলোয় ভরে গেল। আগুনের তাপে বাতাস গরম, অথচ আশেপাশে অদ্ভুত শীতলতা জমে আছে। আমি কণ্ঠে দৃঢ়তা এনে মন্ত্র জপ শুরু করলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষ্যয় যমামৃতাৎ। মন্ত্রের প্রতিটা ধ্বনি আগুনের শিখাকে কাঁপিয়ে তুলল। আশেপাশের লোকেরা নিঃশব্দে দাঁড়িয়েছিল। তারপর একসাথে উচ্চারণ শুরু করল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি তখন এক কলস গঙ্গা জল আগুনের সামনে রাখলাম। ধীরে ধীরে তার ভেতরে একটি মন্ত্রপুত হরিতকি রেখে দিলাম। চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ জপ করলাম। অনুভব করলাম গঙ্গা জল যেন আলোকিত হয়ে উঠছে। হরিতকি জলের মধ্যে প্রাণ ঢেলে দিচ্ছে। তারপর আমি কলস হাতে তুলে বললাম, আজ থেকে এই জল আর সাধারণ নয়। এতে আছে আমাদের বিশ্বাস, আমাদের একতার শক্তি। যে এই জল গ্রহণ করবে তার দেহ দেহবন্ধিত হবে, আর কোনো অশুভ ছায়া তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। প্রথমে আমি নিজেই কলস থেকে এক বাটি জল তুলে এক চুমুক খেলাম। তারপর কপালে ছিটিয়ে প্রার্থনা করলাম। আমি নিজে উদাহরণ দিলে গ্রামবাসীরাও সাহস পেল। এক এক করে সবাই এগিয়ে এলো। কেউ সরাসরি পান করল, কেউ কপালে ছিটিয়ে নিল। মায়েরা শিশুদের কপালে ছিটিয়ে দিল। আর প্রতিবার তারা একসাথে বলল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আমাদের রক্ষা হোক। চারপাশে সেই ধ্বনি প্রতিধ্বনিত হলো। মনে হচ্ছিল সারা গ্রাম যেন একসাথে শপথ করছে। আমি শেষে বললাম, এখন প্রত্যেকে কবজিতে এই হলুদ সুতো বাঁধবে। এটি দেহবন্ধনের চিহ্ন। আমরা সবাই একসাথে, কেউ আর একা নয়। গ্রামের পুরুষ, মহিলা, শিশু সবাই সুতো বাঁধল। মুহূর্তের মধ্যে গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো। যজ্ঞ শেষ হতেই আমি সবার দিকে তাকিয়ে বললাম, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এই গ্রাম অভিশাপ মুক্ত হবে একমাত্র তখনই যখন বৈশাখীর অশান্ত আত্মাকে শান্তি দেওয়া যাবে। আর সেটা সম্ভব একমাত্র মা কালীর পূজা দিয়ে। মা কালীর কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি সেই আত্মাকে মুক্তি দেন। গ্রামবাসীরা আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। তাদের একজন ফিসফিস করে বলল, মা কালীর পূজা এই রাতের অন্ধকারে? আমি দৃঢ় কণ্ঠে বললাম, হ্যাঁ, মা কালী একমাত্র শক্তি যিনি অশুভকে দমন করতে পারেন। আগামীকাল রাতেই আমরা সবাই মিলে পূজা করব, মাকে অর্ঘ্য দেব, মন্ত্রপাঠ করব, আর তবেই এই অভিশাপ ভাঙবে। মোড়ল কেঁপে ওঠা গলায় বলল, ঠিক আছে, আমরা সব করব। যত খরচই হোক, যত কষ্টই হোক, মা কালীর পূজা হবেই। আমি আকাশের দিকে তাকালাম। কালো মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উকি দিল। মনে হলো মা নিজেই যেন ইঙ্গিত দিচ্ছেন, পথ এখনো কঠিন, কিন্তু তিনি পাশে আছেন। পরদিন রাত। আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার। হঠাৎ যেন পুরো গ্রাম নিস্তব্ধ। কেবল দূরে এক আধটা শেয়ালের হাহাকার ভেসে আসছে। পুকুর পাড়ে আমি পুজোর আয়োজন করলাম।
বড় অশ্বত্থ গাছের নিচে মাটির মণ্ডপ বানানো হয়েছে। তার সামনে কালো কাপড়ে ঢাকা চৌকি, তাতে মা কালীর মূর্তি বসানো, চোখে লাল রং, হাতে খড়গ আর রক্তপাত্র। মূর্তির সামনে জ্বলছে শত শত প্রদীপ, ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। চারপাশটা ভরে গেছে চন্দন, গঙ্গা জল আর ধূপের গন্ধে। গ্রামের সব মানুষ জমে গেছে, কারো মুখে ভয়, কারো চোখে ভক্তি। মোড়ল সামনের সারিতে দাঁড়িয়ে, আর সবাই নিঃশ্বাস বন্ধ করে আমার দিকে তাকিয়ে। আমি ধীরে ধীরে ঢাকের তালে তালে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং ক্রিং কালিকায় নমঃ। ওং কালিমা, তুমি অশুভ বিনাশিনী, তুমি জগত জননী, তুমি রক্ত পানিনী। তুমি দাও মুক্তি মা, তুমি দাও মুক্তি, তুমি দাও শান্তি মা, তুমি দাও শান্তি। অশান্ত আত্মাকে দাও মুক্তি, গ্রামকে রক্ষা করো মা, গ্রামকে রক্ষা করো। ওং ক্রিং কালিকায় নমঃ। ঢাক আর কাঁসর বাজতে লাগলো, মহিলারা উলুধ্বনি দিল। চারপাশে আগুনের লাল আলো আর ধোঁয়া মিলিয়ে সে এক অদ্ভুত আবহ তৈরি হলো। প্রতিবার সবাই উচ্চারণ করলো একসাথে, জয় মা কালী। আমি কুণ্ডে আহুতি দিচ্ছিলাম, ঘি, নাড়ু, ফল, তিল আর প্রসাদ। আগুন আরো উঁচুতে উঠল, শিখার ভেতরে লালচে ছায়া দুলে উঠছে। হঠাৎ যেন পুকুর পাড় থেকে করুণ চিৎকার ভেসে এলো, কারো বেদনা ভরা আর্তনাদ, যেন মৃত্যুর মুখ থেকে উঠে আসছে। গ্রামবাসীরা আতঙ্কে কেঁপে উঠল, কেউ পিছিয়ে গেল, কেউ আবার কান চেপে ধরল। কিন্তু আমি সেসব অগ্রাহ্য করলাম, মনকে একাগ্র করলাম, চোখ বন্ধ করে মাকে স্মরণ করতে থাকলাম। ঠোঁট নড়ছিল, হৃদয়ে কাঁপন বেজে উঠছিল। আমি খালি প্রার্থনা করতে লাগলাম, মা, মা, আমি জানি এই গ্রামবাসী ভুল করেছে, কিন্তু তারা তার জন্য প্রায়শ্চিত্ত করেছে। তুমি তাদের রক্ষা করো মা, রক্ষা করো। বৈশাখীর আত্মাকে মুক্তি দাও, তাকে এভাবে আর কষ্ট দিও না মা, দিও না। আমি বলতে বলতে যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম এক অন্য জগতে। চারপাশের সব শব্দ মিলিয়ে গেল, ঢাক, উলুধ্বনি, মানুষের ভয়, সব কিছু মুছে গেল। তার জায়গায় আমার নাকে ভেসে এলো অদ্ভুত এক চন্দনের সুগন্ধ। সেই সুবাসে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। মনে হলো আমি মোহিত হয়ে যাচ্ছি। আমি যেন বাতাসে ভেসে উঠলাম, সময়, স্থান সব মিলিয়ে যাচ্ছে। হঠাৎ সেই নীরবতার ভেতর থেকে এক নারীর সুরেলা কণ্ঠ কানে এলো। কেউ মৃদু অথচ স্পষ্ট স্বরে ডাকল, তারানাথ, তারানাথ। আমি চোখ মেলে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার শরীর কেঁপে উঠল। শিখার ভেতর থেকে ধীরে ধীরে উন্মোচিত হলো এক অপার রূপ। অগ্নিশিখার লাল আভায় দাঁড়িয়ে আছেন মা কালী। চোখে দীপ্তি, জিহবা রক্ত লাল, গলায় মুন্ডমালা, হাতে খড়গ ও রক্ত ভরা খাপ। আর তার মুখমণ্ডল দীপ্তিময় করুণায়। আমার হৃদয়ে বুঝে গেল, এ যে কেবল পূজা নয়, এক দর্শন। 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা জগৎ জননী মা কালী নিজে এসেছেন। আমি বাকরুদ্ধ, চোখ ভিজে উঠল, শরীর শিহরিত হয়ে গেল। শুধু মাথা নত করে কাঁপা গলায় বললাম, মা, মা। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। আগুনের শিখা আর ধোঁয়ার ভেতর দিয়ে মা কালী যেন ক্রমে স্পষ্ট হয়ে উঠলেন। চারপাশের বাতাস থেমে গেছে, গঙ্গা জলের কলস স্থির, গ্রামের মানুষ নির্বাক।
মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। মা কালী দাঁড়িয়ে আছেন অগ্নিশিখার ভেতরে, চোখে তেজ, তবু অদ্ভুত করুণা, হাতে খড়গ, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, আমি আছি, ভয় করো না তোমরা। আমার শরীর শিউরে উঠল, ঠোঁট শুকিয়ে আসছিল, তবু আমি মাথা নত করে কেঁপে কেঁপে বললাম, মা, এই গ্রামবাসীরা অপরাধ করেছে, কিন্তু তারা প্রায়শ্চিত্ত তো করেছে। মা, তাদের ক্ষমা করো, তাদের ক্ষমা করো মা। বৈশাখীর আত্মাকে মুক্তি দাও, তাকে আর কষ্ট দিও না মা, কষ্ট দিও না। মা কালী আমার দিকে তাকালেন, তার চোখে অগ্নির দীপ্তি, ঠোঁট থেকে বেরোল গম্ভীর ধ্বনি, তারানাথ, নিজের ভক্তি সাধনার উপর ভরসা রাখ বাবা। এই গ্রাম আজ থেকে আমার সুরক্ষায়। অশুভ ছায়া আর এখানে স্পর্শও করতে পারবে না। বৈশাখী মুক্তি পাবে, কারণ সে অনেক কষ্ট পেয়েছে, সে এবার মুক্ত। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে চারপাশে বজ্রপাতের মতো গর্জন হল। আমার চোখের সামনে ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে যেতে লাগলো। বুঝলাম যে মা আমায় আশীর্বাদ করে ফিরে গেছেন। পুকুরের জল একবার প্রচণ্ডভাবে ঢেউ তুলল, অশ্বত্থ গাছের শিকড়গুলো দুলে উঠল। এরপর আগুনের ভেতর থেকে আবার ভেসে উঠল সেই মুখ, বৈশাখীর মুখ, কিন্তু আর আগের মতো বিকৃত বা ব্যঙ্গাত্মক নয়। তার চোখে এখন শান্তির অশ্রু, ঠোঁটে নির্জন করুণ হাসি। সে যেন কাঁপা কণ্ঠে বলল, ধন্যবাদ, আমাকে মুক্তি দিলে। বলতে বলতে তার অবয়ব ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চারপাশের অন্ধকার যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। আমি মাথা নত করে মন্ত্রোচ্চারণ করলাম, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরাও একসাথে সুরে সুর মিলিয়ে চিৎকার করে উঠল, ঢাক বাজতে লাগলো, মহিলারা উলুধ্বনি দিল। অশুভের ভারী বাতাস মিলিয়ে গেল। তার জায়গায় ভেসে এলো শিউলি ফুলের সুবাস, আর পূর্ণিমার চাঁদ হঠাৎ মেঘ সরিয়ে চারপাশে আলো ছড়িয়ে দিল। সেই রাতে সেই গ্রাম অভিশাপ মুক্ত হল। বৈশাখীর আত্মা অবশেষে শান্তি পেল। আমি হাঁটু গেড়ে বসে মায়ের মূর্তির সামনে কপাল ঠেকিয়ে প্রণাম করলাম। আমার বুকের ভেতরে শুধু একটা অনুভূতি বাজছিল, শুধু একটা কথাই মনে আসছিল, মা নিজে এসেছিলেন, মা আশীর্বাদ করেছেন। এখন এই গ্রাম তার ছত্রছায়ায়। গ্রাম নিস্তব্ধ, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হাঁটু গেড়ে মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। আমার চোখে জল এসে গেল। মোড়ল সামনে এসে কাঁপা গলায় বললেন, আজ থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত। মা কালী আমাদের রক্ষা করেছেন, বৈশাখী শান্তি পেয়েছে। গ্রামের মহিলারা উলুধ্বনি দিল, পুরুষেরা ঢাক বাজালো। চারপাশ ভরে গেল জয় মা কালী ধ্বনিতে। সেই দিন রাত থেকে গ্রামে আর কোনো মৃত্যুর ছায়া দেখা যায়নি। বাতাসে অশুভ গন্ধ মিলিয়ে গেল। পুকুরের জল শান্ত, গাছের শিকড় নিস্তব্ধ। বৈশাখী অবশেষে মুক্তি পেল। তারপর আর একটা সিগারেট ধরল তারানাথ। কিশোরী জিজ্ঞাসা করল, তারপর তো আর কোনো সমস্যা হয়নি? তারানাথ একটু হেসে বলল, মায়ের আশীর্বাদে রায়বেড়িয়া গ্রাম অভিশাপ মুক্ত হয়েছে। তারপর থেকে আর কোনো সমস্যার কথা শোনা যায়নি।
শুনছিলেন অনিশা দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও রায়বাড়িয়ার আতঙ্ক। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুজন, বর্ণক, নর্মদা, অয়ন্তিকা, সৌমিতা এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62AP স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।